দেখো স্ক্রিন ঠিকঠাক করে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। আসলে এখানে যে কোয়ান্টাম কেমিস্ট্রি যে পার্টটা আছে তোমাদের সিলেবাসে, সেই পার্টটা অ্যাকচুয়ালি বেশ বড়, বুঝলে তো? মানে 30টা লেকচার এখানে অ্যালাউ করা আছে। 30টা 1 ঘন্টার লেকচার মানে হচ্ছে আমাদের 2 ঘন্টার লেকচার হচ্ছে অন্ততপক্ষে 15টা লেকচার তোমাকে দিতেই হবে। তাহলে 15টা লেকচার বুঝতে পারছো? তোমাদের মানে যদি সপ্তাহে 1 দিন করে যদি এই ক্লাসটাকে নেওয়া হয় তাহলে প্রায় 3.5 মাসের মতো একটা সময়। 3.5 মাস সময় তো আমরা পাবো না। এবার সপ্তাহে যদি আমরা 2 দিন করে এই ক্লাসটাকে নিতে পারি কদিন পর থেকে, তাহলে এক্সপেক্টেড যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে আমরা এই পার্টটাকে শেষ করে দিতে পারবো। ঠিক আছে? এ করে। আর এমনি এদের বলছি মানে অদ্রিজাদের বলছি আরকি, আদার দ্যান শিউ আরকি। তারা না আমাকে একটুখানি এই কালীপুজো ভাইফোঁটাটা মিটে যাক। কালীপুজো ভাইফোঁটাটা মিটে গেলে হচ্ছে আমাকে একটুখানি মনে করিয়ে দিবে, হ্যাঁ অদ্রিজা, যে তোমাদের সিলেবাসে এই পার্টটা আছে, সেই পার্টটা আমি ক্লাস নেব বলেছিলাম, কবে কি ক্লাস নেবো টেবো ইত্যাদি আরকি। ওই মানে সব মঙ্গল এগুলোর মধ্যে কোনো একটা দিন আমি দেখবে ঠিকঠাক একটা টাইম দিয়ে আমি করে দেবো, হ্যাঁ? ঠিক আছে? একটু মনে করিয়ে দিও, নাহলে আমি ভুলে যাবো কিন্তু। হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে কোয়ান্টাম কেমিস্ট্রি 2 তার লেকচার 1। তাহলে আজকে আমাদের যা নিয়ে আলোচনা করার কথা আরকি, না টপিকস টু বি ডিসকাসড, কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আমরা প্রথমেই যেটা আলোচনা করব সিম্পল হারমোনিক অসিলেটর। সিলেবাসটা একদম অ্যাজ ইট ইজ যেমন আছে সেই মতো করে সিম্পল হারমোনিক অসিলেটর। এসেছ। ঠিক আছে? আচ্ছা, এবারে এই সিম্পল হারমোনিক অসিলেটরের সিলেবাসে যতটুকু পার্ট আছে সেই পার্টটা কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যে বলে ফেলা যায়। কিন্তু আমরা অত অল্প সময়ের মধ্যে জিনিসটাকে বলবো না, জাস্ট আমরা একটুখানি মানে তার আশপাশের জিনিসপত্রও জাস্ট বলার চেষ্টা করব আরকি। ঠিক আছে? মানে সিলেবাসে দেখো জাস্ট উল্লেখ করা আছে setting up of one-dimensional Schrodinger equation and discussions of solutions and wave functions. Classical turning point, expectation value of x, x square, px, px square. এইটুকু হচ্ছে আমাদের সিলেবাসে আছে। কিন্তু আমরা ওই রকম করে ব্যাপারটা ভাববো না। আমরা আমাদের মতো করে যেমন করে এসে পড়তে হয় সেই রকম ভাবেই পড়বো। অবভিয়াসলি তার যে ডিটেইল সলিউশন ইত্যাদিগুলো সেগুলো হয়তো তোমাদের মানে বিএসসি সিলেবাসে নেই। সেগুলো হয়তো যত রকমের সলিউশন হয় সবটা সলিউশন বললাম না। একটা পার্টিকুলার টাইপের সলিউশনই যা শুধুমাত্র বললাম। এসবগুলোকে করতে পারি। কিন্তু মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ড বইয়ে যতখানি পোরশন থাকে হচ্ছে সেই পোরশনটা আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবারে যেটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর কারা? ধরো আমি এই ধরনের কিছু সিস্টেমের কথা বলছি। ধরো একটা পেন্ডুলাম আছে, তার সাথে একটা মাস আছে। সেই পেন্ডুলামটা সে কি করছে না ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে জাস্ট দুলছে। দুলে কখনো সে একবার এইখানে পর্যন্ত আসতে পারলো, কখনো হয়তো সে হয়তো এখানে আসতে পারলো। তার মানে এই যে দড়িটা একবার হয়তো চেঞ্জ হয়ে এখান পর্যন্ত এলো, একবার এই দড়িটা হয়তো চেঞ্জ হয়ে তোমার এখান পর্যন্ত এলো। হ্যাঁ, এগুলো তাহলে এই যে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম। আচ্ছা, এছাড়া তোমার হতে পারে ধরো এইটা যেমন তোমার এদিকে অসিলেট করছে, মানে এদিকে অসিলেট করছে। আবার একটা স্প্রিং আছে ধরো, একটা স্প্রিং, সেখানে একটা মাস হয়তো তুমি ঝুলিয়ে দিয়েছো, তাকে টেনে দিয়ে যদি তুমি ছেড়ে দাও সে এইভাবে অসিলেট করতে পারে। আবার ধরো একটা ডায়াটমিক মলিকুল যেখানে দুটো মাস পয়েন্ট আছে এবং তার মধ্যে বন্ডটা ধরে নাও একটা স্প্রিং এর মতো, এখানে ধরো মাস আছে M1, এখানে হচ্ছে মাস হচ্ছে M2,
সেও তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ধরো তোমার ভাইব্রেট করছে এটা। তো এই ধরনের বিভিন্ন সিচুয়েশন তোমার থাকতে পারে। আর এবারে এই প্রত্যেকটা ক্ষেত্রে এটা দেখা যায় যে যদি তোমার ধরো এই সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হয়, সিমিলারলি কোন একটা স্প্রিং সেখানে একটা মাস বেঁধে যদি তুমি ঝুলিয়ে দাও, যদি তোমার ওই খুব বেশি না টানো বা খুব বেশি কম্প্রেস না করো, বা একটা বন্ডের ক্ষেত্রে তাই যদি না করো, তাহলে এটা দেখতে পাওয়া যায় যে এরা হুকস ল ওবে করে। তো এখানে কটা হচ্ছে যে হুকস ল ওবে করা মানে হচ্ছে কি, হুকস ল ওবে করে মানে হচ্ছে যে যে when the oscillator, এগুলো সব হচ্ছে অসিলেটর, is displaced from its equilibrium position by an amount x, then there is a restoring force that brings the oscillator to its equilibrium position. When the oscillator is displaced from its equilibrium position by an amount x, then there is a restoring force that brings the oscillator to its equilibrium position, and this force is given as F equal to minus k into x। মানে যেটা দাঁড়াচ্ছে যে ফোর্সটা আগে রেস্টোরিং ফোর্স তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসছে, অর্থাৎ এক্সটা যেদিকে কাজ করবে ফোর্সটা তো উল্টো দিকে কাজ করবে। মানে ধরো যদি এমন হয় পেন্ডুলামটা তুমি এই ডান দিকে জাস্ট ডিসপ্লেস করছো, তাহলে ফোর্সটা উল্টো দিকে কাজ করবে, বা যদি বাঁ দিকে তুমি ডিসপ্লেস করো তখন ফোর্সটা তার উল্টো দিকে কাজ করবে। স্প্রিংটা নিচের দিকে টানলে ফোর্সটা উপর দিকে কাজ করবে, স্প্রিংটা উপরের দিকে ঠেললে ফোর্সটা নিচের দিকে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে এই মাইনাস সাইনটা এসছে, এটা একটা রেস্টোরিং ফোর্স। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, হুকসটা অনুযায়ী এই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এক্স, তার সঙ্গে কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল, এবং ফোর্সটাকে অ্যাজ এ হোল তুমি লিখছো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এই লটা যে ফলো করছে সেটাই বেসিক্যালি হুকস ল। এবং যেটা দেখতে পাওয়া যায় যে এই হুকস লটা যে কোনো একটা পেন্ডুলাম ফলো করতে পারে যদি ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন যথেষ্ট কম হয়। তাই যেটা দেখা যায় যে ইফ displacement from the equilibrium position is low, sorry, if displacement from the equilibrium position is small, then any oscillator obeys Hooke's law and they are called the simple harmonic oscillator। তো তাদেরকে তুমি সিম্পল হারমোনিক অসিলেটর এরকম তুমি নাম দেবে। মানে যে কোনো অসিলেটরই যে হুকস ল ওবে করবে সেরকম নয়, কিন্তু যে অসিলেটর গুলো হুকস ল ওবে করে তারা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর। এবং দেখা যায় যে কোনো একটা অসিলেটর সে কিন্তু তোমার ওই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা কিন্তু খুব কম হয়। মানে ইফ ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইজ স্মল, তখন কিন্তু যে কোনো একটা অসিলেটর সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার হুকস লটাকে ওবে করে, এবং তখন তার সিম্পল হারমোনিক অসিলেটর হয়ে যায়। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তুমি এইখান থেকে পোটেনশিয়াল এনার্জিটা বের করো, তাহলে যেটা করতে হচ্ছে যে মাইনাস ডিভি বাই ডিএক্স, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, সেটা তোমার ফোর্স হয়। তাহলে আমি যদি এখান থেকে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করি।
নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল যদি ফোর্স হয় তাহলে সেই ফোর্সটা এখানে হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ দেখো ডিভি এক্সটা হচ্ছে তোমার কে এক্স ডিএক্স। এবার আমি যদি এটা ইন্টিগ্রেট করি এটা ছোট হাত আছে, হ্যাঁ, এবারে আমি বলছি যে যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে তখন পোটেনশিয়াল এনার্জিটা তুমি জিরো ধরে নাও, আর যখন ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশনটা এক্স হয়ে গেল তখন ধরো পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ভিএক্স। সেখান থেকে হয়ে গেল ভিএক্সটা তোমার হাফ কে এক্স স্কোয়ার। পোটেনশিয়াল হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তারপরে এটা দাঁড়াচ্ছে দেখো যে যদি কেউ প্লট করে তাহলে এটা হচ্ছে জিরো, এটা এক্স প্লট করা হচ্ছে, এটা প্লাস ইনফিনিটির দিক, এটা মাইনাস ইনফিনিটির দিক, তাহলে একটা তুমি প্লট পাচ্ছ যেটা প্যারাবোলিক। তাহলে এখানে যদি ভিএক্স প্লট করা হয় তাহলে দেখো পরিষ্কার ভিএক্সটা হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ ইটস এ প্যারাবোলিক পোটেনশিয়াল। আর যেটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো, তাহলে দিস হচ্ছে প্যারাবোলিক পোটেনশিয়াল। হুইচ ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো। ওয়াই অ্যাক্সিস অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো অ্যাক্সিস যেটা তার অ্যাবাউট হচ্ছে দুইটা একই রকমের দেখতে, সেই জন্য সিমেট্রিক। পোটেনশিয়াল যেটা হাফ কে এক্স স্কোয়ার এরকম দেখতে হচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে যেটা যে যখন তুমি কোনো একটা আরবিট্রারি পোটেনশিয়াল দেখবে, আরবিট্রারি পোটেনশিয়াল ধরো এটা হয়তো মলিকুলার পোটেনশিয়াল, তো এরকম একটা দেখতে কথার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এটা মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এইখানে আমি যেটা লিখেছি যে এটাকে তোমার আচ্ছা ঠিক আছে, মানে এটাকে কি বলবো, মানে এরকম করে না করে ধরো জাস্ট শিফটটা হয়তো দিয়ে দিতে পারি। মানে আমি তোমাকে দেখাচ্ছি, মানে আরবিট্রারি পোটেনশিয়াল এটা ঠিক মানে আমি এখানে অন্যরকম ভাবে দেখা যায় একটা পার্টিকুলার পোটেনশিয়াল সেটা ধরো এরকম দেখতে। আর আবার একটা ধরো পোটেনশিয়ালের কথা বলছি, মানে এই অ্যাক্সিস বরাবর না এক্স প্লট না করে অনেক সময় আর প্লট করা হচ্ছে। আরটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিসটেন্স, মানে সেটা মানে এটা পরে আমি বলবো আর এর জাস্ট মানেটা কি। মানে এটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে আরটা হচ্ছে তোমার বেসিক্যালি বন্ড লেন্থ রিপ্রেজেন্ট করছে। আবার ধরো কোনো একটা পার্টিকুলার পোটেনশিয়াল সে হচ্ছে এরকম দেখতে, এরকম ধরো দেখতে। মানে আরবিট্রারি পোটেনশিয়াল এটা, মানে আমি একদম মানে ভিটা অ্যাজ এ ফাংশন অফ আর বা ভিটা অ্যাজ এ ফাংশন অফ আর, হ্যাঁ, যখন প্লট করছি তুমি খেয়াল করে দেখো যে এই যে ইকুইলিব্রিয়াম পজিশন যদি এইটা সামাও তুমি ধরে নাও আর ইকুইলিব্রিয়াম, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যদি খুব কম হয়ে গেছে দেখো এই জায়গাটা কিন্তু প্যারাবোলিক দেখতে। বা এখানে দেখো তোমার এই যে মিনিমা, যেটা মিনিমার অ্যারাউন্ডটা যে প্যারাবোলিক দেখতে, মিনিমার অ্যারাউন্ডটা দেখো প্যারাবোলিক দেখতে, বা মিনিমার অ্যারাউন্ডটা দেখো প্যারাবোলিক দেখতে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে তোমার ওই যে কোনো যদি ওরকম ডেপথ থাকে বা মিনিমা থাকে, লোকাল হতে পারে গ্লোবাল হতে পারে, লোকাল বা গ্লোবাল যে মিনিমা তার অ্যারাউন্ডটা কিন্তু জাস্ট এইচ এর মতো দেখতে। আর যদি কোনো কারণে তুমি এই যে যখন মিনিমাতে তুমি থাকছো অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে থাকছো, লোকাল ইকুইলিব্রিয়াম হতে পারে বা গ্লোবাল ইকুইলিব্রিয়াম হতে পারে। তাহলে এইটা পার্টিকুলার ক্ষেত্রে একটা মিনিমা আছে, এটা হচ্ছে গ্লোবাল ইকুইলিব্রিয়াম, যেখানেই ছাড়ো না কেন এই মিনিমা এখানে গিয়ে পৌঁছাবে। এক্ষেত্রে হচ্ছে এই জায়গার মধ্যে ছাড়লে হচ্ছে এখানে গিয়ে পৌঁছাবে, এই জায়গার মধ্যে ছাড়লে এখানে গিয়ে পৌঁছাবে, এখানে জায়গা হলে এখানে পৌঁছাবে। এগুলো সব হচ্ছে লোকাল মিনিমা। তাহলে অ্যারাউন্ড এর লোকাল আর গ্লোবাল মিনিমা তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাগুলো দেখো প্যারাবোলিক দেখতে, দেখো এই জায়গাগুলো সব প্যারাবোলিক দেখতে, ঠিক আছে। তাহলে এই জন্য জাস্ট এসএইচ মডেলটা মানে হয়তো এরকম ভাবতেই পারো যে যে কোন অসিলেটরই তো সিম্পল হারমোনিক অসিলেটর নয়, তা তবু আমি সিম্পল হারমোনিক অসিলেটরটাকে নিয়ে এত আলোচনাটাকে করছি কেন। হ্যাঁ, এটা সত্যি যে কোন অসিলেটরই সিম্পল হারমোনিক অসিলেটর নয়, কিন্তু তুমি যে কোনো একটা গ্লোবাল বা লোকাল মিনিমার অ্যারাউন্ডে যদি তুমি দেখো যেখানে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশনটা হচ্ছে বেশ কম, সেই জায়গাটা কিন্তু মোরাললেস সিম্পল হারমোনিক অসিলেটরের মতোই বিহেভ করে, ঠিক আছে। তাহলে যে মানে অ্যারাউন্ড এ
local or global minima any potential is very similar to the potential of simple harmonic oscillator. বুঝতে পারলে তো? তাহলে কেন আমি এসএইচও মডেলটাকে এত গুরুত্ব দিচ্ছি? মানে মানে এসএইচও মডেল তো মানে নরমাল ডিরেক্টলি এসএইচও মডেল তো কত রকম ভাবে কাজে লাগবে সেটা আমি বলবোই। কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি যেকোনো একটা রিয়েলিস্টিক পোটেনশিয়াল সে হয়তো সিম্পল হারমোনিক এর নেচার নয়, কিন্তু যদি তার লোকাল বা গ্লোবাল মিনিমা থাকে তার অ্যারাউন্ডটা, হ্যাঁ, যদি ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন বেশ তুমি কম রাখো আর কি, তাহলে একটা সিম্পল হারমোনিক অসিলেটরের মতোই তোমার দেখতে লাগে আর কি। ঠিক আছে, এই যে ব্যাপারটা। আচ্ছা, এবারে এটা বলি, যেটা বলছিলাম যে এটা আমি এক্স এর টার্মসে বললাম, আর এটাকে আর এর টার্মসে কেন আমি ভাবতে চাইছি সেটা হচ্ছে এই ধরো যখন তুমি দেখো যে যদি আজকে আমি এইটাকে এইরকম করে ভাবতাম যে ধরো আমি জাস্ট সিম্পলি এরকম ভাবছি একটা আহ, একটা 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 ধরো স্প্রিং এর কথা যখন ভাবছিলাম, ধরো এই যে স্প্রিংটার কথা যখন আমি ভাবছিলাম, এই স্প্রিংটা তো তোমার বেসিক্যালি এদিকে ধর টেনে তুমি ছেড়ে দিচ্ছ, তাহলে আরটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টিনিয়াস লেন্থ। যখন যে মুহূর্তে তুমি টেনে তখন লেন্থটা হচ্ছে আর, সেটা ইনস্ট্যান্টিনিয়াস লেন্থ। আর আর জিরোটা হচ্ছে তোমার ধরো ইকুইলিব্রিয়াম লেন্থ, ইকুইলিব্রিয়াম লেন্থ। তাহলে আর মাইনাস আর জিরো এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ফ্রম দ্য এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এবার তা যদি হয় তাহলে তুমি যখন এই পোটেনশিয়াল এনার্জিটাকে লিখছো, পোটেনশিয়াল এনার্জিটা ভিএক্স যেটা লিখেছিলে, যেটা যেমন হাফ কে এক্স স্কোয়ার ছিল, এইটাকে তুমি লিখতে পারো, এটাকে তো রিপ্লেস করে লিখতে পারো ভি অ্যাজ এ ফাংশন অফ আর, সেটা হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারো। জাস্ট যখন আমি জাস্ট সিম্পল পেন্ডুলামের কথা ভাবছিলাম এই পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার ডিসপ্লেসমেন্টে তুমি সরাসরি এক্স বলে বলছো। আর যখন তুমি এই ধরনের একটা স্প্রিং এ একটা মাস বাঁধা আছে সেই ধরনের সিচুয়েশন নিয়ে আলোচনা করছো, তখন হচ্ছে যে কোনো একটা মুহূর্তে তার লেন্থটা আর, ইকুইলিব্রিয়াম লেন্থটা হচ্ছে আর জিরো, তাহলে আর মাইনাস আর জিরো এক্স, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। এবং পোটেনশিয়াল এনার্জিটা যেটা হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে সেটা তুমি লিখতে পারো হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার। তখন যে করসপন্ডিং ছবিটাকে তোমার ওই যেটা করতে হবে, যখন আর এর রেসপেক্টে প্লট করবো তখন একটা ইকুইলিব্রিয়াম পজিশন আছে, এটা এটা হচ্ছে আর ইকুয়াল টু আর জিরো, সেই আর ইকুয়াল টু আর জিরোর অ্যাবাউটে হচ্ছে এটা তোমার সিমেট্রিক। আগেরটা যেমন তোমার জিরোর অ্যাবাউটে সিমেট্রিক ছিল, এটা হচ্ছে আর ইকুয়াল টু আর জিরোর অ্যাবাউটে সিমেট্রিক। এবং এইখানে যে পোটেনশিয়াল এনার্জিটা, এইটা হচ্ছে তোমার জাস্ট সিম্পলি হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার। ওই জন্য আমি এইখানে দেখো যখন ভিআরটাকে আরেক টার্মসে প্লট করেছি বা ভিআরটাকে আরেক টার্মসে প্লট করেছি, ওটা জাস্ট এই অরিজিনাল অ্যাবাউটে আমি জাস্ট আঁকিনি, আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম আর ইকুয়াল টু আর জিরোর অ্যাবাউটে জাস্ট আমি ব্যাপারটাকে দেখেছি। এবং খেয়াল করে দেখো এখানে আর ইকুয়াল টু আর জিরোর অ্যাবাউটে এই জায়গাটা তোমার অবশ্যই মানে এখানে পুরোটাই প্যারাবোলিক, কিন্তু এই পার্টিকুলার কেসে যেটা আমি একটা মলিকুলার পোটেনশিয়াল, দেখো এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি দূরে সরে যাও তাহলে সেটা প্যারাবোলিক থাকছে না, কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যারাউন্ডে সেটা কিন্তু তোমার প্যারাবোলিক থাকছে আর কি। এটা আচ্ছা, এবারে এই এই যে কেসগুলো কনসিডার করছিলাম সেখানে তোমার একটা মাস পয়েন্ট আছে। আর এটাই যখন তুমি জাস্ট এই যে সিচুয়েশনটা দেখছিলে, একটা ডায়াটমিক মলিকুল ধরো তুমি কনসিডার করছো যেখানে দুটো মাস পয়েন্ট আছে, আমি সেটা দেখাতে পারবো, এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এখানে একটা মাস যদি M1 হয়, এখানে একটা মাস যদি M2 হয়, হুম, আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে ওই একই রকম ভাবে যে আর মাইনাস আর জিরো, মানে আরটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস বন্ড লেন্থ, আর জিরো ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, সেটাকে আমি এক্স বলবো, যেটা তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ,
মানে যেটা আমি আগের মতো এঁকেছিলাম ঠিক সেই ধরনের সিচুয়েশন হবে। এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ইন দিস কেস mass will be replaced by reduced mass। মানে আগেরগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা করেই মাস ছিল, এখানে একটাই মাস আছে। যখন তোমার দুটো মাস হয়ে যাবে তখন তুমি দেখবে সবকিছু যেমন আছে তেমন আছে, তাহলে আর মাইনাস আর জিরো তোমাকে এক্স লিখতে হবে। হ্যাঁ, এবং সেখান থেকে যেটা ব্যাপার যে তোমার ওই মাসটা অথবা রিডিউস মাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আমি যখন শ্রোডিঙ্গার ইকুয়েশন বা আরো কিছু এনার্জি নিয়ে কথাবার্তা বলবো তখন তোমাকে দেখাবো যে মিউটা হয়ে যাবে হচ্ছে তোমার m1 m2 বাই m1 প্লাস m2 এই রিডিউস মাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। মানে আমি যেটা বলতে চাইছি যে ধরো এই যে পোটেনশিয়াল যেটা লিখেছি না, এই পোটেনশিয়াল যেটা আমি পরে লিখতে পারি হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, কারণ কে এম ওমেগা তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আমি সেটা দেখবো। হ্যাঁ, তাহলে যখন হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার বললাম, যখন তোমার ডায়াটমিক মলিকুলের মতো সিচুয়েশন হয়ে যাবে যেখানে দুটো মাস পয়েন্ট হয়ে যাবে, তখন মাসটাকে রিপ্লেস করে দিতে হবে তোমার রিডিউস মাস দিয়ে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাকে তাহলে আমি ফিরে আসি ব্যাপারটা। আচ্ছা, এবারে দেখো এইখানে একটা জিনিস বলি যে ফোর্স কনস্ট্যান্ট যেটা, তাহলে হুকস ল থেকে ফোর্স কনস্ট্যান্ট, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। ফোর্স কনস্ট্যান্টে তোমার কে, আচ্ছা কেটা কি দেখো, তুমি ফোর্সের ম্যাগনিটিউডকে তুমি যদি এক্স দিয়ে ভাগ করো তাহলে তোমার কেটা বেরোবে। হুকস ল থেকে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মাইনাস সাইনটাকে রিপ্রেজেন্ট করছে যে এক্স এর ডিরেকশন যেদিকে, ডিসপ্লেসমেন্টের যেদিকে যাওয়া হবে ফোর্সটা তার উল্টো দিকে কাজ করছে, সেটা মাইনাস সাইনটা ছিল। কেটাকে তুমি লিখতে পারছো এফ বাই এক্স। তার মানে এটাকে তুমি কিভাবে ডিফাইন করছো দেখো, যে যদি ইউনিট ডিসপ্লেসমেন্ট করো অর্থাৎ এক্সটা 1 হয়, তার জন্য যে ফোর্সটা লাগছে সেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স required per unit displacement. So this is the amount of force required per unit displacement, মানে একক একটা ডিসপ্লেসমেন্ট করার জন্য যে ফোর্সটা লাগছে। তো তার যদি তুমি সিজিএস ইউনিট দেখো সেটা সাডেনলি হবে 9 পার সেন্টিমিটার, আর এসআই ইউনিট যদি তুমি দেখো সেটা হয়ে যাবে তোমার নিউটন পার মিটার। আচ্ছা, এবারে ধরো দুটো বন্ড তুমি কনসিডার করছো, একটা বন্ডের ক্ষেত্রে হচ্ছে জাস্ট ইউনিট ডিসপ্লেসমেন্ট করতে গিয়ে কম ফোর্স লাগলো, আর একটা ইউনিট ডিসপ্লেসমেন্ট করতে গিয়ে তোমার বেশি ফোর্স লাগলো। ধরো একটা বন্ডকে তুমি টেনে লম্বা করবে, হ্যাঁ, একজনের ক্ষেত্রে ইউনিট ডিসপ্লেসমেন্ট এসে 1 অ্যাংস্ট্রম ডিসপ্লেসমেন্ট করতে যতখানি ফোর্স তোমায় দিতে হলো, আর একটার ক্ষেত্রে ওই 1 অ্যাংস্ট্রম ডিসপ্লেসমেন্ট করতে গেলে তোমাকে বেশি ফোর্স দিতে হলো। যার ক্ষেত্রে যত বেশি ফোর্স লাগছে তার করসপন্ডিং ফোর্স কনস্ট্যান্ট তত বেশি, আর যার ক্ষেত্রে যত ফোর্স লাগে সেই বন্ডটা ততটা শক্ত। তার মানে ফোর্স কনস্ট্যান্ট ইজ এ মেজার অফ স্টিফনেস অর রিজিডিটি অফ দ্য বন্ড। The force constant is a measure of stiffness or rigidity of a bond। আর বন্ডের ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি তাই করব যে একটা ডায়াটমিক মলিকুলের দ্বারা বন্ড লেন্থ বের করবো, বন্ড স্ট্রেংথ বের করবো। সে বন্ড স্ট্রেংথ, স্টিফনেস বা রিজিডিটি অফ দ্য বন্ড সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স কনস্ট্যান্টের মধ্যে থেকে তোমাকে বুঝতে হবে। এটা ফোর্স কনস্ট্যান্টটাকে বুঝতে হবে। এবারে এটা কথা হচ্ছে যে তুমি একটা জিনিস খেয়াল করো যে যদি তুমি কে বাই এম তার স্কোয়ার রুটটাকে দেখো, দেখো এই ফোর্স কনস্ট্যান্ট কেটাকে যদি তুমি আজকে নিউটন পার মিটার লেখো, আর কে বাই এম, এমটা কি তোমার মাস, মাসটা যদি কেজিতে লেখো, আমি ইউনিটগুলো যদি দেখি। আচ্ছা, আবার ফোর্স নিউটন মানে কত, মানে ফোর্স তো মাস ইন্টু অ্যাক্সিলারেশন, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এখানে মিটার ইনভার্স রইল,
আর নিচে কেজি রইল, দেখো তাহলে ওভারঅল জিনিসটা কত হলো, ইউনিটের সেকেন্ড ইনভার্স হলো। তাহলে রুট ওভার অফ কে বাই এম কি রিপ্রেজেন্ট করে? দেখো যদি এরকম সিচুয়েশনটা হয় যে তোমার ধরো একটা কোনো কিছু একটা রোটেট করছে, রোটেট করছে, তার ক্ষেত্রে তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে বের করতে চাই। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এইটা, সেটা মানে কি অ্যাঙ্গেল রোটেটেড পার সেকেন্ড। আচ্ছা, এবার অ্যাঙ্গেলটা তার কোনো ইউনিট আমি ইউজুয়ালি ভাবি না, তাহলে এর যে ইউনিটটা হবে সেটা কি হবে, সেকেন্ড ইনভার্স হবে। তাহলে নিশ্চয়ই হচ্ছে যে এই রুট ওভার অফ কে বাই এম ঠিক ওই ধরনের একটা কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে, সেটাকে আমি ওমেগা বললাম। তাহলে জাস্ট এইটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আসলে যেটা হয় যে হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে যখন তুমি ক্লাসিক্যালি সলভ করতে চাইবে বা কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করতে চাইবে, সেখানে না ওই জাস্ট কে রুট ওভার অফ কে বাই এম টাইপের একটা কোয়ান্টিটিকে জাস্ট ওমেগা দিয়ে রিপ্লেস করে দিতে হয় আর কি। তো ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম, যার ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স, এবং সেটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে। আর তার সঙ্গে সঙ্গে তুমি যদি অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করো, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করে, ফ্রিকোয়েন্সিটা নিউ দিয়ে রিপ্রেজেন্ট করে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কি হবে, ১ সেকেন্ডে কতবার ঘুরছে। তো ১ সেকেন্ডে কতবার ঘুরছে, দেখো জিনিসটা কিরকম হচ্ছে যে তোমার তোমার এই ওমেগাটা হচ্ছে ১ সেকেন্ডে কত অ্যাঙ্গেল ঘুরছে, আর 2 পাই অ্যাঙ্গেল ঘোরা মানে হচ্ছে একবার ফুল রোটেশন হয়, তাহলে ওমেগা বাই 2 পাই সেটা হচ্ছে তোমার নিউ হয়। অর্থাৎ সেটা তুমি লিখতে পারো 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম। তো এখানে ওমেগাটা রুট ওভার কে বাই এম বসছে, তো 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম, এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিটা। তাহলে ওমেগা যেটা রুট ওভার কে বাই এম সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর নিউ যেটা ওমেগা বাই 2 পাই সেটা বা 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে 1 সেকেন্ডে কত অ্যাঙ্গেল রোটেট করলো, আর ফ্রিকোয়েন্সি মানে তোমার 1 সেকেন্ডে কতবার ঘুরলো। বা এখানে আমি ঘোড়া দিয়ে বলছি, বা তুমি যদি অসিলেট করে তাহলে একটা পেন্ডুলাম যার বাঁ দিক থেকে গেল, এক্সট্রিমলি ডান দিকে গেল, কেউ আবার ফিরলো, তারপরে একটা ফুল অসিলেশন হলো। তো এইরকম ভাবে অসিলেশন কতগুলো হচ্ছে পার সেকেন্ডে, সেটা হচ্ছে নিউ, সেটা হচ্ছে ওমেগা বাই 2 পাই, সেটা 1/2 পাই রুট ওভার কে বাই এম এর সঙ্গে তোমার সমান হচ্ছে। তাহলে এরও যে করসপন্ডিং ইউনিটটা, এরও যাকে যে কোনো মানে সিজিএস এসআই সবেতেই একই ইউনিট, এসআই ইউনিটটা হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স। তাহলে ওমেগা কে এম এই পারস্পরিক সম্পর্কগুলো আমি বলে রাখলাম। আর এটা তুমি খেয়াল রাখবে, যেটা করছি সেটা হচ্ছে একটা মাস পয়েন্ট থাকলে, যদি দুটো মাস পয়েন্ট থাকে, যেটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে হচ্ছে, এই এমটা অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে যাবে রিডিউস মাস দিয়ে। যখন আমি জাস্ট একটা মাস পয়েন্ট দিয়ে সবকিছু করছি, পরবর্তীকালে যখন আমি এই কনসেপ্টটাকে আমার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য ব্যবহার করব, তখন কিন্তু ওটাকে আমি জাস্ট মানে এমটাকে মিউ দিয়ে রিপ্লেস করেই জাস্ট ব্যবহারটা করব। ঠিক আছে, এটা চল। তাহলে এবারে দেখো যেটা কথা, যে তুমি জাস্ট পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশনটাকে বের করে ফেলেছো, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এবারে যদি কেউ মানে আসলে সিলেবাসে যদিও একদম সরাসরি কোয়ান্টাম অসিলেটর নিয়ে কথাবার্তা বলতে বলেছে, কিন্তু আমি একটুখানি অন্যরকম ভাবে ব্যাপারটাকে বলি, যে ক্লাসিক্যাল অসিলেটরের গল্প টল্পগুলো তোমার কাছে যদি পরিষ্কার না থাকে না, তাহলে কোয়ান্টাম অসিলেটরটার সঙ্গে ক্লাসিক্যাল অসিলেটরের যে অ্যাকচুয়ালি কি তফাৎ, এই তফাৎটা বুঝতে তোমার অনেক অসুবিধা হবে। সেখানে আমরা যেটা করছি যে প্রথমে ক্লাসিক্যাল এসএইচও প্রবলেমটাকে একটুখানি আগে আলোচনা করি ঠিকঠাক করে। ঠিক আছে, তাহলে তোমার দেখবে ব্যাপারটা অনেকটা বুঝতে সুবিধা হবে। দেখো যদিও সিলেবাস অনুযায়ী একদম সরাসরি কোয়ান্টাম অসিলেটর নিয়ে কথাবার্তা বলতে বলেছে, কিন্তু আমরা ক্লাসিক্যাল অসিলেটর নিয়ে একটুখানি কথাবার্তা বলে নিই। হ্যাঁ, মানে খুব কুইকলি একটুখানি হয়তো আধ ঘন্টাটা সময় দিয়ে একটুখানি বলে নিই, তাহলে এটা তোমার সুবিধা হবে যে কোয়ান্টাম অসিলেটরটা ক্লাসিক্যাল অসিলেটরের থেকে ঠিক কোথায় কোথায় কিভাবে তফাৎ আর কি, এই তফাৎটা হচ্ছে তোমার কাছে অনেকটা পরিষ্কার হবে। তাহলে আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করতে চাইছি একটুখানি ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এটা একটুখানি দেখে নিই। ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর,
ওকে, দেখো তুমি যখন নিউটনস ইকুয়েশন অফ মোশন ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তুমি দেখবে, সেটা হচ্ছে যে তোমার তোমার জানা আছে যে এম ইন্টু d2x/dt² এটা হচ্ছে ফোর্স হয় এইটা, এবং এই পার্টিকুলার কেসে ফোর্স হচ্ছে -k × x। তুমি দেখো তাহলে d2x/dt² প্লাস k/m × x অ্যাকচুয়ালি তোমার 0 হলো, তাহলে এমটা এখানে ভাগ করলে বাঁদিকে নিয়ে চলে এলে এইটা হলো, এবং এইখানটাকে তুমি লিখে ফেলতে পারছো d2x/dt² প্লাস ধরো ω²x = 0। তাহলে এই ফর্মে লিখলে না, এই স্ট্যান্ডার্ড সলিউশন গুলো জানা আছে, তুমি সরাসরি স্ট্যান্ডার্ড সলিউশনটা কেমন হবে তুমি লিখে ফেলতে পারো আর কি। সেখানে আমি এইরকম ভাবে এই যে মানে যেখানে তোমার ওমেগাটা হচ্ছে √k/m, এই কেন ন্যাচারালি আমি √k/m টাকে জাস্ট রিপ্লেস করেছি একটা অন্য কোয়ান্টিটি দিয়ে, যে অন্য কোয়ান্টিটি পরবর্তীকালে মানে হলো সেটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা এই স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য। আর তাহলে এই ফর্মে যদি তুমি নিয়ে চলে আসো, তার জেনারেল সলিউশন জাস্ট 11-12 পড়ানো হয়, তাহলে জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন সলিউশন অফ দিস ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, আমি এই সলিউশনটা রিটেনে করে দিচ্ছি না, এক্স থেকে এটা যে ফাংশন অফ টি সেটাকে তুমি লিখতে পারো এ সাইন ধরো ω t প্লাস ধরো একটা থিটা বা কিছু একটা তুমি লিখলে। আচ্ছা, এখানে থিটাটা হচ্ছে তোমার বেসিক্যালি ইনিশিয়াল ফেজ। একটা অর্থাৎ ব্যাপারটা হচ্ছে দেখো যে এই পার্টিকুলার কেসে যখন টি ইকুয়াল টু 0 তখন কিন্তু এক্স ইকুয়াল টু 0 হচ্ছে না, কারণ থিটাটা আছে বলে। অর্থাৎ যখন তোমার ইভেন ইফ যখন টিটা 0 হচ্ছে তখন একটা এক্স এর নন জিরো ভ্যালু থেকে যাচ্ছে। দিস ইজ বিকজ যে ইনিশিয়ালি একটা তোমার আসলে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা আমি ফেজ বলছি, একটা ইনিশিয়াল একটা ফেজ ছিল, সেটা একটা নন জিরো ভ্যালু ছিল, সেখানে টি যখন 0 তখন এক্সটা হচ্ছে তোমার 0 হচ্ছে না, এটা ঠিক আছে। তার থিটাটা হচ্ছে তোমার ইনিশিয়াল ফেজ। আচ্ছা, এবারে দেখো এখানে যে আমি এর মানে ব্যাপারটা জাস্ট একটুখানি বোঝাই তাহলে সুবিধা হবে। ধরো তুমি যখন সুইচ অন করছো, ধরে নাও এটা তোমার থিটা, যখন সুইচ তুমি অন করছো তুমি এইখান থেকে স্টার্ট করছো, হ্যাঁ, তুমি এইখান থেকে অ্যাঙ্গেল তুমি 0 স্টার্ট করো, কিন্তু যখন অ্যাঙ্গেলটাকে তুমি এইখান থেকে মাপছো, যখন টাইম t ইকুয়াল টু 0 তখন অর্থাৎ সুইচ অন করছো, তখন দেখা যাচ্ছে যে পার্টিকেলটা অলরেডি এইখানে রয়ে গিয়েছিল, অর্থাৎ একটা অ্যাঙ্গেল অলরেডি কভার্ড হয়েছিল। বা ইন আদার ওয়ে তুমি ব্যাপারটাকে এইরকম করে ভাবতে পারো যে দেখো একটা পেন্ডুলাম যখন তুমি ভাবছো যে এই যে ইকুইলিব্রিয়াম পজিশন ধরো তোমার এইটা, সুইচ যখন অন করছো তোমার উচিত হচ্ছে এই জায়গা থেকে স্টার্ট করা, মানে উচিত মানে কিছুই না, তুমি চাইলে জাস্ট ওই যখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা শূন্য সেই জায়গাতে তুমি জাস্ট ঘড়ি স্টার্ট করলে, ঠিক আছে, এইটা এইটা। আচ্ছা, এবারে তার বদলে এমন হতেই পারে যে ধরো পার্টিকেলটা যদি এইখানে যখন আছে মানে কিছুটা সরে আছে, তখন তুমি টাইম অন করলে, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে টি মানে যদি আমি এইখান থেকেই মানে টি ইকুয়াল টু 0 টা যদি আমার এই পজিশনটা হয়, তাহলে কি হবে যখন টি ইকুয়াল টু 0 করবে এক্সটাকে 0 হতে হবে। এই পার্টিকুলার ক্ষেত্রে থিটা যদি নন জিরো একটা ভ্যালু থেকে যায় সেটা হচ্ছে না। কি হচ্ছে না, বেসিক্যালি অ্যাজ ইফ যেন তুমি এরকম একটা জায়গা থেকে স্টার্ট করেছো, সেই মানে টিতে যখন 0 তখন পার্টিকেলটা অলরেডি এরকম একটা জায়গায় ছিল। আর টিতে যখন 0 তাহলে পার্টিকেলটা অলরেডি একটা জায়গায় ছিল, সেটা হচ্ছে a sin থিটা, সেটা হচ্ছে এইটা। এবার কেউ চাইলে জাস্ট উইথআউট লস অফ এনি জেনারেলিটি সে স্টার্টিংটা এই জায়গা থেকেই করতে পারে বা এই জায়গা থেকেই করতে পারে। তার মানে আমি যেটা লিখতে পারি যে উইথআউট লস অফ জেনারেলিটি উই ক্যান অলওয়েজ চুজ থিটা ইকুয়াল টু 0। আমি থিটাকে সবসময় 0 হিসেবে চুজ করতে পারি। তাহলে দেন দ্য জেনারেল সলিউশন ইজ এক্স হুইচ এ ফাংশন অফ টাইম, সেটা হচ্ছে তোমার এ সাইন ধরো ওমেগা টি।
মানে এটা তুমি সাইন দিয়েও লিখতে পারো, কস দিয়েও লিখতে পারো, সাইন কসের কম্বিনেশন আর আই ওমেগা টি এরকম ভাবে লিখতে পারো। জাস্ট আমি একটা স্ট্যান্ডার্ড সিচুয়েশন বলছি, দিস ইজ দ্য জেনারেল সলিউশন। এবারে এইখান থেকে কেমন করে এটা এলো, এইটা বইয়েও করে দেওয়া আছে বা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। তাহলে এইখান থেকে এই যে জায়গাটা, মানে এটা কি করে এলো আর কি, এটাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। মানে আমি এই যে ইকুয়েশনটাকে লিখেছিলাম, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন থেকে যে আমি জেনারেল সলিউশনটাকে লিখে ফেললাম না, এবার করে দেখালাম না তো। এই যে করাটা কি করাটা করে তোমার হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে এক্সটা যদি এরকম হয়, তাহলে এবার আমি দেখি যে পোটেনশিয়াল এনার্জি আমি অলরেডি লিখে ফেলেছিলাম, তাহলে ভেলোসিটিটা কেমন হবে? ভিটা পরিষ্কার, dx বাই dt। তাহলে d dt অফ a sin ওমেগা t, ওমেগা এটা হয়ে গেল কত, এ ওমেগা কস ওমেগা টি হয়ে গেল। মানে এটা কনস্ট্যান্ট রয়ে গেছে, সাইন ওমেগা টু ডেরিভেটিভ করলে সাইনটা কস হয়ে গেল, আর ওমেগা টির থেকে একটা ওমেগা চলে এলো, তাহলে ওমেগা কস ওমেগা টি। তাহলে তোমার এটা হচ্ছে পজিশনটা, এটা হচ্ছে পজিশনটা এক্স সময় এ সাইন ওমেগা টি যদি তুমি লেখো, তাহলে তোমার এটা বেরোবে, ভেলোসিটিটাকে তুমি জাস্ট লিখতে পারো এ ওমেগা কস ওমেগা টি। আচ্ছা, এইখানে যে ভেলোসিটিটা আমি বের করেছি, এইখানে যে ভেলোসিটিটাকে বের করেছি, সেই ভেলোসিটিটা কিন্তু অ্যাজ এ ফাংশন অফ টাইম। এইখানে যে ভেলোসিটিটা বেরিয়েছে, সেই ভেলোসিটিটা অ্যাজ এ ফাংশন অফ টাইম বেরিয়েছে। আচ্ছা, এবারে অনেক সময় তুমি করতে পারো, যেটা হচ্ছে যে এই ভেলোসিটিটাকে তুমি ইন টার্মস অফ পজিশনে তুমি লিখতে পারো। ধরো আমি যদি লিখতে চাই যে ভেলোসিটি, আচ্ছা এইটা আমি বলে নিই, ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম। আর এখানে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ পজিশন যদি লিখতে চাই, কেমন করে লিখবে তুমি? ধরো ভি এক্সটা তুমি এইরকম ভাবে লেখো, এ ওমেগা, এই কস ওমেগাটি হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি, অর্থাৎ এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস, দেখো পজিশনটা যেহেতু এক্সটা হচ্ছে এ সাইন ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি কত, এক্স বাই এ, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কত দাঁড়াচ্ছে, সাথে এ কেটে চলে গেল, তাহলে ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, তাহলে যেটা ওমেগাটা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তোমার হচ্ছে এটা। তাহলে ভেলোসিটিটাকে তুমি চাইলে অ্যাজ এ ফাংশন অফ পজিশনে লিখতে পারো, এবং সেটা তখন দেখতে হবে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমি লিখে রাখলাম কারণ এটা আমার পরে বেশ কাজে লাগবে। তাহলে দেখো পজিশন পেয়ে গেছি, ভেলোসিটি পেয়ে গেছি, পোটেনশিয়াল এনার্জি আমি অলরেডি পেয়ে গিয়েছিলাম, তাহলে কাইনেটিক এনার্জিটা তাহলে কত হবে? কাইনেটিক এনার্জিটা সেটা কি, হাফ এম ভি স্কোয়ার হয়। তুমি এটাকে লিখতে পারো হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারো কাইনেটিক এনার্জিটাকে। এটাকে পজিশনের ফাংশন হিসেবে লিখলে, অথবা কাইনেটিক এনার্জিটাকে তুমি যদি একদম সরাসরি এই টি এর টার্মসে লিখতে চাইবে মনে করো, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ওমেগা টি, এইভাবেও লিখতে পারো তুমি। হ্যাঁ, যে মানে টাইমের ফাংশন হিসেবে যদি লিখতে চাও, মানে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে হাফ এম হলো এটা এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এরকম ভাবে লিখতে পারো কাইনেটিক এনার্জিটাকে। আচ্ছা, তাহলে টোটাল এনার্জি যেটা, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি তো অলরেডি বলেছি, আমি আরেকবার তবু লিখে রাখছি। এইটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, সেটা হয়ে যাবে তোমার হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার।
পোটেনশিয়াল, তার টোটাল এনার্জি তাহলে কত হলো? টোটাল এনার্জি ইটা দেখো, এটা তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, আর পোটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার দুই থেকে কেটে চলে গেল, তাহলে রইল করে কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তার মানে দিস ইজ দ্য টোটাল এনার্জি। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই যে টোটাল এনার্জিটা, টোটাল এনার্জি না টাইমের উপর ডিপেন্ড করছে না পজিশনের উপরে ডিপেন্ড করছে। সময়ের সাথে সাথে টাইম আর পজিশন বা ডিসপ্লেসমেন্ট এই দুটোই তো পাল্টাচ্ছে, যে টোটাল এনার্জিটা কিন্তু তাদের উপরে ডিপেন্ড করছে না। দিস ইজ কনস্ট্যান্ট, দিস ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে এটা বেসিক্যালি একটা কনজারভেটিভ সিস্টেম, কনজারভেটিভ সিস্টেম। হ্যাঁ, টোটাল এনার্জিটা হচ্ছে তো সময়ের সাথে সাথে কিন্তু পাল্টাতে থাকে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা দেখো, এই পুরো জিনিসটাকে যদি তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাও, এইটা হচ্ছে আমার টোটাল এনার্জি, এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, টোটাল এনার্জি। আমি এখানে হচ্ছে তোমার বিভিন্ন রকমের এনার্জি গুলোকে প্লট করব। এইটা হচ্ছে তোমার 0, ধরে নাও। আচ্ছা, এক সেকেন্ড একটু ধরো। হ্যাঁ, দরজাটা খুলে দিয়ে আসছি একটুখানি। হ্যাঁ দেখো, আমি এইটা হচ্ছে এদিকটা প্লাস এ করলাম, এটা মাইনাস এ করলাম। এই প্লাস আর মাইনাসের মানে আমি তোমায় পরে বলছি। তাহলে যেটা কথা, যে তোমার তোমার পোটেনশিয়াল এনার্জি যেটা, পোটেনশিয়াল এনার্জি যেটা প্যারাবোলিক, এই যে ছবিটা, এই ছবিটা বেসিক্যালি হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ছবি, যেটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের ছবি। দেখো এক্স এর ভ্যালুটা যখন প্লাসে বা মাইনাসে হচ্ছে, তখন কিন্তু টোটাল এনার্জিটা, টোটাল পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। সেখানে আমি যখন টোটাল এনার্জিটাকে ফিক্স করে দিয়েছি, সেই জন্য আমি এক্সটাকে প্লাস এবং মাইনাসের বেশি আর বাড়াতে পারছি না। আমি তারপর দেখাচ্ছি যে এই প্লাস এবং মাইনাসে এইটাকে একটা পার্টিকুলার নাম আছে, সেটা আমি পরে বলছি। আচ্ছা, এবারে যখন তুমি কাইনেটিক এনার্জিটাকে করছো, কাইনেটিক এনার্জিটা উল্টো না প্যারাবোলার মতো, এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে এটা হচ্ছে যখন, এখানে দেখো খেয়াল করে, যখন এক্স ইকুয়াল টু তোমার 0 হয়ে গেল, তখন কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ টোটাল এনার্জির সঙ্গে সমান হচ্ছে। টোটাল এনার্জির সঙ্গে সমান হচ্ছে। আর এবারে এইটা কমে 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 যখন এক্স এর ভ্যালুটা তোমার প্লাস মাইনাস এ হয়ে গেল, তখন কিন্তু দেখো এই 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 ওই ওই পার্টটা অ্যাকচুয়ালি তোমার 0 হয়ে যাচ্ছে। দেখো এখানে যখন তুমি এক্স এর ভ্যালুটা প্লাস মাইনাস এ হয়ে গেল, তখন কিন্তু কাইনেটিক এনার্জিটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ছবিটা, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ছবি, যেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি। তার মানে আমি যদি এদিকে তোমার যেটা প্লট করছি, সেটা হচ্ছে টোটাল এনার্জি, মানে এখানে হচ্ছে বেসিক্যালি আমি এনার্জি প্লট করছি, আমি সেইভাবেই লিখছি, জাস্ট সিম্পলি একদম পরিষ্কার এনার্জি লিখছি। এনার্জিটা টোটাল এনার্জি হতে পারে, কাইনেটিক এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জিও হতে পারে। তাহলে তার করসপন্ডিং ছবিটা হচ্ছে এরকম দেখতে, যে কোনো একটা মুহূর্তে দেখো এখানে খেয়াল করে, যে যখন তোমার এই এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে, তখন কি হচ্ছে না, পোটেনশিয়াল এনার্জিটা 0, পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি। আবার যখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, তখন তুমি যেটা দেখতে পাচ্ছ যে পুরো এনার্জিটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে 0। তার মানে এটা দাঁড়াচ্ছে যে অ্যাট এক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ at the equilibrium position,
পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0, আর কাইনেটিক এনার্জি সেটা যে টোটাল এনার্জির সঙ্গে সমান হচ্ছে, সেটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে। আর অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, দ্যাট ইজ, এটাকে বলা টার্নিং পয়েন্ট, দ্যাট ইজ অ্যাট দ্য টার্নিং পয়েন্টস কাইনেটিক এনার্জিটা 0 হচ্ছে, আর পোটেনশিয়াল এনার্জিটা সেটাই টোটাল এনার্জির সঙ্গে সমান হচ্ছে, এবং সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে। আচ্ছা, এবারে যেটা ব্যাপার, এটা কেন হচ্ছে দেখো না, তুমি যদি ভেলোসিটির এক্সপ্রেশনটা থেকে দেখো, ভেলোসিটির এক্সপ্রেশনটা দেখো, যখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ হয়ে যাচ্ছে তখন ভিটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ যে ভিএক্সটা তোমার অ্যাকচুয়ালি 0 হয়ে যাচ্ছে যখন এক্সটা তোমার প্লাস মাইনাস এ, আর ভিএক্সটা তোমার বেসিক্যালি ওমেগা ইন্টু এ হয়ে যাচ্ছে, মানে প্লাস মাইনাস ওমেগা ইন্টু এ হয়ে যাচ্ছে, হোয়েন এক্সটা হচ্ছে তোমার বেসিক্যালি 0। অর্থাৎ এই যে প্লাস এ আর মাইনাস এ মানে হচ্ছে তোমার দুটো ডিরেকশন, ডান দিকে যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে, তার মাথা করে হচ্ছে ভেলোসিটিটা ডান দিক বা বাঁ দিক হচ্ছে। এটা কথা হচ্ছে যে যখন একটা পেন্ডুলাম তোমার অসিলেট করছে একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, যখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ, তখন ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি হলো, মানে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যে ধরো তুমি জাস্ট যদি এদিকে লেসে পোটেনশিয়াল এনার্জিটাকে প্লট করা হয়, এইটা, এবার আমি যখন একটা পার্টিকুলার এনার্জি ধরো তোমায় বলে দিলাম এটা হচ্ছে আমার টোটাল এনার্জি, তাহলে দেখো এই যে পার্টিকুলার পয়েন্টটা, অর্থাৎ এক্সটা যদি আমি এদিকে এক্সটাকে প্লট করি, এদিকে প্লাস ইনফিনিটির দিক, এদিকে তোমার ধরো মাইনাস ইনফিনিটির দিক, তাহলে এক্সটা যখন লেসছে কোন একটা গিভেন ডিস্টেন্স আছে লেসছে প্লাস এ, যখন এনার্জিটা আমি এইরকম ভাবে লিখছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হিসেবে লিখছি, তখন কি হলো পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে টোটাল এনার্জি, এটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কি হচ্ছে না, যখন পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে গেল, তার কাইনেটিক এনার্জি 0 হয়ে গেল, তার ভেলোসিটি 0 হয়ে গেল। তাহলে একটা পেন্ডুলাম ধরো এরকম ভাবে অসিলেট করছিল, করে ডান দিকে গেল, এই ডিস্টেন্স পর্যন্ত গেল, যাওয়ার পরে সে কি করবে না, তার ভেলোসিটি 0 হয়ে গেছে বলে তার উপায় নেই, সে উল্টো দিকে ফিরবে, ফিরে আবার এই জায়গায় এলো, যেখানে এসো আবার এই পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি সমান হয়ে গেছে বলে আবার তার ভেলোসিটি 0 হয়ে গেছে। তার মানে এই যেটা করবে যে এই যে ডিস্টেন্সটা এর মধ্যে থেকেই যাবে আর আসবে, এইরকম ভাবে সে অসিলেট করতে আরম্ভ করবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই ডান দিকে যাচ্ছিল কিন্তু এক্স ইকুয়াল টু প্লাস এতে গিয়ে উল্টো দিকে মোড় নিল, বাঁ দিকে যাচ্ছিল মাইনাস এতে গিয়ে আবার উল্টো দিকে মোড় নিল। সেই জন্য এই প্লাস এবং মাইনাসে তারা হচ্ছে তোমার টার্নিং পয়েন্টস। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ আর দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। মানে কোয়ান্টাম মেকানিক্যালি আমরা দেখবো পরবর্তীকালে যে এই এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, হ্যাঁ, সেইখানে ঠিক এক্স্যাক্টলি টার্নটা নেয় না, আরেকটু বেশি দূর পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু ক্লাসিক্যালি দিস ইজ দ্য টার্নিং পয়েন্টস। এবং ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে কি হচ্ছে না, ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি 0 হয়ে যাচ্ছে, এবং পুরো এনার্জিটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে। আর এবারে যদি এমন হতো কোনো রকম ভাবে যে ফর এ গিভেন এনার্জি, ইফ এক্সটা বা মড এক্সটা গ্রেটার দ্যান মড এ হয়, দেন কি দাঁড়াবে, দেন হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার গ্রেটার দ্যান হয়ে যাবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এইটা, তাহলে এইটা দিস ইজ নাথিং বাট দ্য পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি গ্রেটার দ্যান দ্য টোটাল এনার্জি হয়ে গেল। তাহলে এবারে যেহেতু তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে টোটাল এনার্জির সঙ্গে সমান হয়, অ্যাজ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সেটাকে টোটাল এনার্জির সঙ্গে সমান, তার মানে এটা এখান থেকে কাইনেটিক এনার্জি কি হচ্ছে, নেগেটিভ হয়ে গেল। মানে যদি তোমার টার্নিং পয়েন্টের বাইরে কোন একটা গিভেন এনার্জির জন্য যদি মডেক্সটা গ্রেটার দ্যান এ হয়, অর্থাৎ যদি পার্টিকেলটা কোনো রকম ভাবে টার্নিং পয়েন্টের বাইরে যেতে পারে, মানে এর ডান দিকে বা এর বাঁ দিকে যেতে পারে, যাতে করে মডেক্সটা গ্রেটার দ্যান মড এ হয়, তখন তুমি দেখতে পাচ্ছ যে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জিকে এক্সিড করে যাবে, অর্থাৎ তখন কাইনেটিক এনার্জিটা নেগেটিভ হয়ে যাবে। আর কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ারটা নেগেটিভ হয়ে যাওয়া, সেখান থেকে যে ভিটা হচ্ছে তোমার ইমাজিনারি হওয়া।
ইমাজিনারি হয়ে যাবে, হুইচ ইজ অ্যাবসার্ড, তাহলে কোন একটা রিয়েল পার্টিকেল যার কাইনেটিক এনার্জি নেগেটিভ হতে পারে না বা ভেলোসিটি ইমাজিনারি হতে পারে না, তাহলে এটা কি ইমপ্লাই করছে? এখান থেকে যেটা কনক্লুশন হচ্ছে সেটা হচ্ছে এই যে there is zero probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্ট। ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু তোমার শূন্য। ঠিক আছে, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন, যেটা একটু আমি বলে রাখলাম, এটাকে তোমার কাজে লাগবে। যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টটা এখানে ভীষণভাবে উল্লেখযোগ্য, যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু পার্টিকেলটা তুমি কোনো রকম ভাবেই কিন্তু পাবে না। ঠিক আছে, এটা বোঝা গেল? মানে যা বলেছে এখন পর্যন্ত ঠিক আছে তো? আচ্ছা, আর একটা জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে যে ধরো যখন একটা পেন্ডুলাম তোমার অসিলেট করছে, পেন্ডুলাম যখন ধর অসিলেট করছে, অসিলেট করছে, ধরো আমি একটা পয়েন্ট আমি এক্স কনসিডার করলাম আর তার পাশে একটা পয়েন্ট এক্স প্লাস ডিএক্স কনসিডার করলাম, যেখানে এক্স আর ডিএক্স তারা হচ্ছে খুব কাছাকাছি। একটা পয়েন্ট হচ্ছে এক্স আর হচ্ছে এক্স প্লাস ডিএক্স। আমি বের করতে চাইছি যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল within the region x and x plus dx. The probability of finding the particle within the region x and x plus dx আমি বের করতে চাইছি। আর এইটা কিন্তু সিম্বলিক্যালি px dx আমি লিখি, এটা কি হবে? দেখো এই যে x থেকে x plus dx, এই দূরত্বটা হচ্ছে আমার dx, তাকে যদি ওই মুহূর্তে জাস্ট ভেলোসিটি সেটা যদি ভাগ করি, তাহলে এটা দাঁড়াচ্ছে dx ডিস্টেন্স কভার করতে কতখানি টাইম লাগলো সেটা আমি পেয়ে গেলাম। dx বাই vx, অর্থাৎ x আর dx যদি খুব কাছাকাছি হয়, ধরে নিচ্ছি x এবং x প্লাস dx এই জায়গার মধ্যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে vx। dx কে যদি আমি vx দিয়ে ভাগ করি, তাহলে ওই dx ডিস্টেন্সটা কভার করতে কতখানি টাইম লাগলো আমি পেলাম। আচ্ছা, এবার একটা ফুল পিরিয়ডে যেটা হয় যে এইখান থেকে এইখানে পার্টিকেলটা গেল, সে আবার এইখান থেকে এইখানে চলে এলো, তবে এটা ফুল পিরিয়ড হলো। ঠিক আছে, এইখান থেকে এখানে পুরো গেল, এইখান থেকে এখানে ফিরে এলো, তাহলে তবে সেটা ফুল পিরিয়ডটা কভার হলো। তার মানে টোটাল পিরিয়ডের মধ্যে ওই ডিএক্স ডিস্টেন্সে দুবার কভার করছে। তাহলে 2dx বাই bx এইটা হচ্ছে টাইম, যে টাইমের মধ্যে পার্টিকেলটা হচ্ছে x এবং x প্লাস dx এর মধ্যে থাকে। তাহলে প্রবাবিলিটি যখন তুমি ক্যালকুলেট করবে, এইটাকে তোমাকে ভাগ করতে হবে কি দিয়ে? টোটাল টাইম পিরিয়ড দিয়ে, যেখানে তোমার হয় টাওটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড, টাওটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে 2dx বাই vx এতখানি সময় যদি সে এই জায়গার মধ্যে থাকে, তাহলে এই জায়গার মধ্যে থাকার প্রবাবিলিটি কত হবে? জাস্ট এই জিনিসটা। আচ্ছা, এবারে দেখো এই যে টাইম পিরিয়ডটা কি হবে না, ওমেগা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই তো? টাইম পিরিয়ড মানে কি, একটা ফুল অসিলেশন করতে কতখানি সময় লাগছে। হ্যাঁ, মানে আমি বলছি যে মানে এইখান থেকে এইখানে গেল, গিয়ে এখানে ফিরলো, এই পুরোটাকে করতে কি সময়টা লাগছে। আর এটা যদি রোটেশনের রেসপেক্টে তুমি বলো, তাহলে 2 পাই অ্যাঙ্গেল রোটেট করতে তার বেসিক্যালি কতখানি সময় লাগলো। ঠিক আছে, তা 2 পাই অ্যাঙ্গেল রোটেট করছে কোন ভেলোসিটি নিয়ে না, ওমেগা ভেলোসিটি নিয়ে। তাহলে টাও হচ্ছে জাস্ট 2 পাই বাই ওমেগা, আমি সেটা লিখছি। তাহলে এটা হচ্ছে ওমেগা বাই 2 পাই হয়ে গেল, এটা 2 হলো, এটা ডিএক্স হলো, আর ভেলোসিটিটা কত? ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি দেখো এই ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটিটা অ্যাজ এ বলেছিলাম না, যে অ্যাজ এ ফাংশন অফ এক্স আমি বের করে রাখি, এটা আমার কাজে লাগবে। দেখো ভিএক্সটা হচ্ছে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, সেটা আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে আচ্ছা, এটা আমি বসিয়ে দিলাম। তাহলে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওমেগা ওমেগা কেটে গেলে 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে না 1/পাই ইন্টু
dx বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুই দুই কাটলো, ওমেগা ওমেগা কাটলো, 1/5 dx বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি যেটাকে বলা হয়, যেটা তোমার দুদিক থেকে dx টাকে বাদ দিয়ে দাও, সেটা কত হচ্ছে না 1/π ইন্টু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এই px ইজ ম্যাক্সিমাম when x tends to প্লাস মাইনাস a, মানে ম্যাক্সিমাম মানে হচ্ছে মানে মানে ম্যাক্সিমাম বলার থেকে ভালো কথা x px টেন্ডস টু ইনফিনিটি বলা ভালো। px টেন্ডস টু ইনফিনিটি কখন, যখন এক্সটা হচ্ছে টেন্ডস টু প্লাস মাইনাস a, অর্থাৎ যখন আমি টার্নিং পয়েন্টের কাছাকাছিতে আসছি তখন প্রবাবিলিটি দেখো টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে। আর px ইজ মিনিমাম, একটা মিনিমাম কখন হবে, যখন ডিনোমিনেটরটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, এবং সেটা কখন না যখন হচ্ছে when x equal to 0, that is at the equilibrium position, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে তুমি যেটা দেখতে পাচ্ছ, ইকুইলিব্রিয়াম পজিশন অর্থাৎ x equal to 0 তে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটিটা মিনিমাম হবে, আর px টেন্ডস টু ইনফিনিটি হবে when x টেন্ডস টু প্লাস মাইনাস a, that is at the ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তারপরে আমি যদি ছবিটা তোমায় দেখাই, তো ছবিটা কেমন, ধরো ধরো আমি যদি তোমার এই পোটেনশিয়ালের ছবিটাকে এঁকে তার উপরে ছবিটাকে দেখানোর চেষ্টা করি, তো এখানে আমি ভিএক্সটাকে প্লট করছি, হ্যাঁ, বা এইখানে ভিএক্সটাকে বলি, যেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার বা এরকম কিছু একটা, বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার তুমি লিখতে পারো এটা। আর এইখানে আমি যেটা প্লট করতে চাইছি পোটেনশিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটাকে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কোন একটা গিভেন এনার্জিতে আমি আছি, এটা এনার্জি, কে এক্স স্কোয়ার না লিখে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এইভাবে লিখি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, টোটাল এনার্জিটা কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। যখন আমি বলে দিচ্ছি তখন এই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু প্লাস a, এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু তোমার মাইনাস এ, x ইকুয়াল টু প্লাস এ, x ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো যেটা কথা এখানে বলে নি যে px ইজ মিনিমাম, এবং সেই px এর মিনিমামের ভ্যালুটা কত, 1/π ইন্টু a। প্রবাবিলিটি যেহেতু নেগেটিভ হয় না, সেখানে আমি আর নেগেটিভ ভ্যালুটাকে নিচ্ছি না, তো x যখন 0 হচ্ছে তখন প্রবাবিলিটিটা p এর ভ্যালুটা হচ্ছে 1/π ইন্টু a। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে একটা মিনিমাম ভ্যালু যদি তুমি এখানে দেখো, এইটা হচ্ছে যদি এইটুকু যে ভ্যালু 1/, যদি পাই ইন্টু a হয়, এইখান থেকে যত আমি আস্তে 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 তোমার টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে, কি হচ্ছে না ভ্যালুটা তোমার বাড়ছে, বেড়ে 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 যখন তোমার এই টার্নিং পয়েন্টের কাছে চলে এলে জিনিসটা কিন্তু হঠাৎ করে টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। এখানেও ঠিক একই রকম ভাবে এইভাবে যাচ্ছে, গিয়ে তোমার আস্তে 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 কি হচ্ছে, এটা তোমার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। হুম, এটা দেখো, তাহলে এই যে জায়গাটা, হ্যাঁ, এই হচ্ছে তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা। মানে আমি জাস্ট একটু দেখানোর সুবিধার জন্য এইরকম ভাবে দেখাচ্ছি, যখন এক্স এর ভ্যালুটা বিভিন্ন এক্স এর ভ্যালুতে তোমার প্রবাবিলিটি ডেনসিটিটা কত, এরকম ভাবে ধরো আমি তোমায় দেখাচ্ছি এটা। দেখতে পেলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে। ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে মিনিমাম, আর যত তুমি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছ সেটা তত তোমার আস্তে 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 বাড়তে চাচ্ছে।
আচ্ছা এটা কেন হচ্ছে দেখো তুমি, আচ্ছা বলো তো যে ভেলোসিটিটা কোথায় ম্যাক্সিমাম, মানে যখন তোমার এইখানে আমি ভেলোসিটির এক্সপ্রেশন যখন লিখেছিলাম তখন তুমি খেয়াল করে দেখো, এই যে বলেছিলাম যে যখন এক্স ইকুয়াল টু তোমার 0 তখন তো ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু, আর এক্স যখন তোমার আস্তে আস্তে 0-র দিকে যাচ্ছে, মানে সরি এক্স যখন 0-র দিকে যাচ্ছে তখন তো ভেলোসিটির এটা তোমার কোথায় গেল, হ্যাঁ এই যে এক্স যখন 0 অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম, আর এক্স যখন তোমার প্লাস মাইনাস এ হচ্ছে অর্থাৎ টার্নিং পয়েন্টের দিকে যখন ভেলোসিটিটা 0 হচ্ছে। তাহলে এবারে ভাবো যে এই যে টোটাল একটা অসিলেটর, সে অসিলেটর জাস্ট তোমার এইখান থেকে শুরু করছে, সে বেসিক্যালি এই পর্যন্ত যাচ্ছে, আবার সে এইখানে ধরো ফিরছে, এই যে পুরো রাস্তাটাতে, এই রাস্তাটাতে সে কোন জায়গাটাতে বেশি ভেলোসিটিতে মুভ করবে না ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে, আর টার্নিং পয়েন্টের দিকে গিয়ে কি হচ্ছে সে আস্তে 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 স্লো হয়ে যাচ্ছে। তাহলে তুমি এবারে ভাবো তুমি চাইছো যে কোন একটা পার্টিকুলার পার্টিকেল সেটা পাওয়ার প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে কি টোটাল টাইম পিরিয়ডের মধ্যে যে জায়গাটা সে বেশি সময় থাকবে সেখানে পাওয়ার প্রবাবিলিটি তার বেশি হবে, আর কোন জায়গাতে বেশি সময় থাকবে না যেখানে তার ভেলোসিটিটা কম। তাহলে টার্নিং পয়েন্টে তার যদি ভেলোসিটিটা ম্যাক্সিমাম, তাহলে সেখানে খুব অল্প সময় সে স্পেন্ড করবে, আর অল্প সময় স্পেন্ড করবে মানেই হচ্ছে করসপন্ডিং প্রবাবিলিটিটা হচ্ছে অনেক কমে যাবে। আর টার্নিং পয়েন্টের কাছাকাছিতে তার যেহেতু ভেলোসিটিটা হচ্ছে অনেক কমে গেছে, তাহলে সে অনেকটা বেশি সময় থাকবে, আর অনেকটা বেশি সময় থাকলে হচ্ছে করসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটিটা কিন্তু তোমার অনেকটা বেশি হয়ে যাবে, এবং এটা এই পার্টিকুলার কেসে সেটাই হয়েছে। বুঝতে পারলে যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেন এরকম দেখতে হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, শেষের ব্যাপারটা আরেকবার বলুন। হ্যাঁ যেটা বললাম যে তুমি অঙ্ক কষে কি দেখলে যে ইকুইলিব্রিয়াম পজিশনে প্রবাবিলিটি ডেন্সিটিটা সবচেয়ে কম, তাই তো, আর টার্নিং পয়েন্টের দিকে সবচেয়ে বেশি, তাই তো। হ্যাঁ এবার এটা কেন হচ্ছে, সেটা কথা হচ্ছে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে যে জায়গাটা সে বেশি সময় থাকবে সেই জায়গা প্রবাবিলিটি বেশি হবে, আর যে জায়গাটা কম সময় থাকবে সেখানে প্রবাবিলিটি কম হবে। এটা তো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে কোন জায়গায় কম সময় থাকবে, যে জায়গায় ভেলোসিটিটা বেশি, তাই না? ও আচ্ছা আচ্ছা। মানে ধরো তুমি ধরো বাড়ি থেকে বেরিয়ে তুমি কলেজ যাচ্ছ, তাই না? এবারে যে জায়গায় জ্যাম আছে, গাড়িগুলো খুব স্লো যায়, সেই জায়গাটা তো তুমি তো বেশি সময় কাটাবে, তাই না? হ্যাঁ তা সেই জায়গা তোমাকে তো খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি হবে। আর যে জায়গাটা ভীষণ স্পিডে তুমি গাড়ি চালিয়ে চলে যাচ্ছ সেই জায়গাটা তুমি থাকবে অল্প সময়, তো তোমাকে সেই জায়গাতে খুঁজে পাওয়ার সম্ভাবনা কি হবে? সেখানটা সবচেয়ে কম কম হবে, একদমই তাই। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম মানেই হচ্ছে প্রবাবিলিটি কম, আর টার্নিং পয়েন্টের দিকে যে ভেলোসিটি আস্তে আস্তে 0 হয়ে যাচ্ছে বলে ওখানে প্রবাবিলিটি বেশি হবে, তাই হয়েছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এটা খেয়াল করো যে আমি তিনটে জিনিস আমি বলছি, মানে যেটা মানে 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 কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে মানে 4 পয়েন্টস টু রিমেম্বার। 4টে পয়েন্ট এই কনটেক্সটে আমি জাস্ট মনে রাখতে বলছি ক্লাসিক্যাল অসিলেটরের কনটেক্সটে। একটা হচ্ছে যে ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে এনার্জি ইজ কন্টিনিউয়াস। এনার্জিটা কন্টিনিউয়াস হতে পারছে, কারণটা কি? কারণ এনার্জিটা তো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এখানে তোমার এর ভ্যালুর উপর তো কোনো রেস্ট্রিকশন নেই। কেউ কেউ বলেছে যে এটা এতটা হতে হবে ইত্যাদি, কোনো কোয়ান্টাম নাম্বার কিছু নেই, তাই এনার্জিটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 0 পয়েন্ট এনার্জি অর্থাৎ মিনিমাম পসিবল এনার্জি, 0 পয়েন্ট এনার্জি ইজ 0। কেন 0? কারণ ধরো কোন একটা পেন্ডুলাম বা একটা তোমার দেওয়াল ঘড়ি আছে, ধরো তার ব্যাটারি শেষ হয়ে গেছে, তাহলে সে কি করবে? ইকুইলিব্রিয়াম পজিশনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি 0, আর চুপচাপ দাঁড়িয়ে থাকবে মানে তার ভেলোসিটি 0, সেখানে কাইনেটিক এনার্জিও 0। তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনে যদি সে রেস্টে থাকে, এবং সেটা থাকেও, ব্যাটারি শেষ হয়ে গেলে তো তাই থাকে, তা সেই পার্টিকুলার ক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে মিনিমাম পসিবল এনার্জি যেটা 0 পয়েন্ট এনার্জি, সেটা কিন্তু তোমার 0 হচ্ছে। ঠিক আছে।
আচ্ছা, থার্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটা আমি বলে দিচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম বলবো না, মিনিমাম at the turning point. Oh, sorry. Probability distribution থেকে বলে probability density rather. Probability density is minimum at the equilibrium position and it tends to infinity at the টার্নিং পয়েন্ট। এটা আমি দেখলাম ইকুইলিব্রিয়াম পজিশনে মিনিমাম হলো, যত আমি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছি ওটা টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে। আর দেয়ার ইজ জিরো প্রবাবিলিটি অফ finding the particle outside the classical টার্নিং পয়েন্ট। তাহলে টার্নিং পয়েন্টের বাইরে দেয়ার ইজ জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। ঠিক আছে, তাহলে এই চারটে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বললাম। মানে দেখো আমি কি করলাম এখন পর্যন্ত না, সিম্পল হারমোনিক অসিলেটরের প্রবলেমটাকে আমি ক্লাসিক্যালি সলভ করলাম। ক্লাসিক্যালি সলভ করে সেইখান থেকে যা যা পাওয়ার কথা আমি জাস্ট পেলাম। আমি তার পজিশন পেলাম, তার ভেলোসিটি পেলাম, তার কাইনেটিক এনার্জি পেলাম, তার টোটাল পোটেনশিয়াল এনার্জি পেলাম, তার টোটাল এনার্জি পেলাম, তার টাইম পিরিয়ড পেয়েছি, তার ভেলোসিটি পেয়েছি, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়েছি, তার ফ্রিকোয়েন্সি পেয়েছি, ইত্যাদি ইত্যাদি সব আমি বের করেছি। দু তিনটে জায়গায় আমি এখানে বেসিক্যালি এমফ্যাসিস দিচ্ছি। এই চারটে জায়গা, যে জায়গায় আমি অ্যাকচুয়ালি এমফ্যাসিসটা দেবো, একটা হচ্ছে এনার্জিটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, মিনিমাম পসিবল এনার্জি অর্থাৎ 0 পয়েন্ট এনার্জিটা তোমার 0, তোমার প্রবাবিলিটি ডেনসিটি বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা একটা পার্টিকুলার টাইপের দেখতে, ইকুইলিব্রিয়াম পজিশনে সেটা মিনিমাম, তারপর সেটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে এবং টার্নিং পয়েন্টে সেটা ম্যাক্সিমাম হয়ে যায় এটা। আর ফাইনালি যেটা আমি দেখলাম যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে দেয়ার ইজ জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট তোমার ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। ঠিক আছে, তাহলে এবারে আমরা এই বেসিক ব্যাকগ্রাউন্ডটা জানার পরে যখন আমি অ্যাকচুয়ালি তোমার কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যাব, তা তোমার পক্ষে না কম্পেয়ার করতে সুবিধা হবে, কম্পারিজন তোমার করতে অনেক সুবিধা হবে বলে আমি এইটা জাস্ট করে দিলাম। ঠিক আছে, হলো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা থাকলে বলো, কোনো অসুবিধা থাকলে সবাই বলো, যারা নতুন এসছো পার্টিকুলারলি তারা। দিব্যেন্দুও নতুন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো? কে কে নতুন এসছো? মানে দুজন আজকে তো নতুন পড়া শুরু করার কথা, দুজন না তিনজন? ফার্স্ট ক্লাস। স্যার আজকে নতুন জয়েন করলাম। হ্যাঁ, তোর কোন কলেজ? মুরলীধর গার্লস কলেজ। কোথায়? মুরলীধর গার্লস ও, কলেজ। মুরলীধর গার্লস কলেজ। তোকে কে আমার সেজুতি আমার নম্বর দিয়েছে নাকি? হ্যাঁ উনি পড়ান না, না উনি কন্ট্যাক্ট দেননি। আমি ডিএসসি পেপারটাও আপনার কাছে করি। ও, সেজুতি তো আমার ছাত্রী রে, আচ্ছা, সেজুতি বলেনি আমার কথা। না মানে উনি কোথায় জানেন না, আমি করে দিই। ও আচ্ছা আচ্ছা, সেজুতি আমার ছাত্রী। সেজুতি আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলে তো এখনো। সেজুতি তো ইনঅর্গানিক পড়াচ্ছে নাকি সেজুতি? হ্যাঁ হ্যাঁ। হুম, বাহ, ভালো। সেজুতি। আর একজন কোন কলেজের? বিবেকানন্দ কলেজ। বিবেকানন্দ কলেজ। বিবেকানন্দ তোদের হচ্ছে আমাদের সুরশ্রী ম্যাডাম, তাই তো? তোদের সুরশ্রী দি পড়ায় তো, আর সঞ্জীব দা পড়ায়, তাই তো? কি রে, স্যার সঞ্জীব স্যার তো এখন হ্যাঁ ওটাই ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হয়ে গেছে? ও, প্রবাল এসছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সঞ্জীব স্যার কোথায় গেছে বলতো? স্যার ঠিক জানি না, বাট উনি বোধহয় ওনার বাড়ি ওই হাওড়ার ওদিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ maybe। হুম। এখন প্রবাল পড়াচ্ছে, প্রবাল হ্যাঁ, উনি আছেন আর ম্যাম আছে। প্রবাল কি বলছে? হ্যাঁ, আমাদের তো মেনলি প্র্যাকটিক্যালটা করায়, আর থিওরি ক্লাসও করায় মোটামুটি। কি করে, মানে কি করে? প্রোগ্রামিং এর পার্ট গুলোই দেখছে, এক্সেল পার্টটা বেসিক্যালি করাচ্ছে। আহ, কি, প্রবাল কেমন করছে, মানে কি চেঁচামেচি করছে নাকি খুব? হুম, খ্যাচ খ্যাচ করছে খুব নাকি না শান্তশিষ্ট? না না, ভালো। হুম, ভালো, বাহ, খুব ভালো। ওকে রোগাই আছে না একটা মোটাসোটা হয়েছে? হুম, না না, রোগা। রোগাই আছে না? ওকে ওই তোরা টিফিনে পান্তা ভাত নিয়ে যাবি, পান্তা ভাত আলু সেদ্ধকে খেতে বলবি, তাহলে কিন্তু ওর একটু মোটাসোটা হয়। হুম, করে। আর এদের কি খবর, এই ইয়ে আমাদের আমাদের ওই কলেজটা, আরে হুগলি মহসিন, হুগলি মহসিনে কেউ আছিস আজকে? কৌশিকী, মানে হুগলি মহসিন কলেজে আছে? স্যার আমি ইটাচনা কলেজ তুই তো ইটাচনা, ও আচ্ছা, তুই ইটাচনা কলেজ, বাবা ইটাচনা কলেজের ছেলেরা আমার কাছে পড়ছে, তো কোনো অসুবিধা হচ্ছে না? না স্যার। মানে আমি পড়াতে পারছি তো নাকি রে? হ্যাঁ স্যার। মানে অত দূর থেকে তুই পড়ছিস, কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে কলেজের মাস্টারমশাইদের মতোই পড়াচ্ছি তো, না ওদের থেকে অনেক খারাপ পড়িয়ে ফেলছি? স্যার ভালো পড়াচ্ছে। ভালো পড়াচ্ছি তো, দেখিস বাবা। হুগলি মহসিন কলেজে কয়জন পড়তো না, তারা কেউ নেই আজকে? চন্দননগর কলেজে কেউ নেই তো? হুগলি মহসিনে তো ছিল না কয়, কি জানি, ভুলে গেছি আজ। সুব্রত বাবুর সাথে ফোন কথা বলবো বলে, সুব্রত বাবু তো রিটায়ার স্যার করবেন। সানন্দা ছিল আজকে মনে হয় জন্য। আজকে নেই, আচ্ছা আচ্ছা ওদের হয়ে গেছে আগের সময়, তাই মনে হয় করছে না আজকে। আচ্ছা, সেটা হতে পারে। না, আবার করে নেওয়া ভালো আসলে। হ্যাঁ, আমি তো সিলেবাস তো করিয়ে দিই, মানে যা যা রেসপেক্টিভ সিলেবাস আছে। এবারে কিছু জিনিস দুবার করে পড়া হয়ে যায়, সে তো ভালোই তো। তো জ্যামের জন্য জ্যামের প্রিপারেশনে লাগবে, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে লাগবে। হুম, একটুখানি বসে যদি করে নেয় তো ভালোই হবে তো, খারাপ কি? হুম, এটা। এখন এই হয়ে গেছে আর কি, মানে ক্যালকাটা আর আদার দ্যান ক্যালকাটা, এমন সব ওই যে ফঞ্জীবদা ওই জন্য আদার দ্যান ক্যালকাটা পড়াতেই চায় না। এই করে। মানে এত ডবল খাটতে হয়, এই কোয়ান্টাম গুলো প্রত্যেকবার আমাকে দুবার করে পড়াতে হয়। হ্যাঁ, এত বড় সিলেবাস, সেটা আবার দুবার করে পড়াতে হচ্ছে। হুম, এক সমস্যা। অনলাইন বলে সপ্তাহে 2 দিন 3 দিন করে সময় দিয়ে হয়ে যায়। অফলাইন হলে তো সম্ভবই ছিল না। অফলাইন হলে কোন একটা ইউনিভার্সিটি কি পড়াতে হবে, বা দূরের ছেলেরা অত দূর থেকে আসতেও পারবে না। চলো, তাহলে এবারে আমরা কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এই জায়গায় আসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমেই যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করতে হবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন দেখতে? দেখো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্মটা তো এইচ সাই ইকুয়াল টু সাই, তাই তো? আচ্ছা, এইচ এর মধ্যে কি থাকে না, কাইনেটিক এনার্জি অপারেটর থাকে, প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর থাকে। সেটা ওয়েভ ফাংশনের উপরে কাজ করলো, সেটা হবে তোমার ই ইন্টু সাই। আচ্ছা, কাইনেটিক এনার্জিটা সবসময় মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কোয়ার। ওয়ান ডাইমেনশনে কাইনেটিক এনার্জি অপারেটরটা হচ্ছে সবসময় তোমার মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কোয়ার। আর এই পোটেনশিয়াল এনার্জি পার্টটা, সেইটা কিন্তু তোমার সিস্টেম টু সিস্টেম পাল্টে যায়। সিস্টেম টু সিস্টেম পাল্টে যায় মানে হচ্ছে তোমার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে একরকমের দেখতে, হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে একরকমের দেখতে, রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে একরকমের দেখতে, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে একরকমের দেখতে, ইত্যাদি ইত্যাদি। তো এই পার্টিকুলার কেসে পোটেনশিয়াল এনার্জিটা হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এটাই না হয় আমি লিখছি, মানে হাফ কে এক্স স্কয়ারে লিখতে পারতে, অথবা হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার তুমি লিখলে। তার সঙ্গে ওয়েভ ফাংশনটা সেটা এক্স এর উপর ডিপেন্ড করে বলে সাই এক্স লিখে ফেললাম, এটা হয়ে গেল ই ইন্টু
সাই এক্স। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে তুমি সলভ করো, সলিউশনটা বেশ লম্বা চওড়া একটা সলিউশন আছে। যদি সলভ করো তাহলে সেখান থেকে এনার্জি আইগেন ভ্যালু এবং ওয়েভ ফাংশন গুলো তুমি পাবে। আমি সলিউশনটাকে এখন করছি না, আমি আগে এই সলিউশন করলে কি ওয়েভ ফাংশন পাওয়া যায় এবং কি এনার্জি পাওয়া না সেই নিয়ে ডিসকাশনটাকে করে ফেলছি। তারপরে হচ্ছে আমরা ফিরে গিয়ে অনেক কিছু করবো। এটা হচ্ছে যে এই যে পার্টিকুলার কেসে মানে এইটাকে তাহলে আফটার সলভিং দিস ইকুয়েশন, আর এখানে একটা কিন্তু বলে নিই যে ইন দিস কেস সাই এক্সটা টেন্ডস টু 0 হবে হোয়েন এক্স টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। মানে একটা কথা হচ্ছে যে তোমার যেটা পার্টিকুলার বক্স বা ইত্যাদির ক্ষেত্রে না কিছু বাউন্ডারি কন্ডিশন ছিল, এখানে কিন্তু সেই ধরনের কোনো ফিক্স বাউন্ডারি কন্ডিশন নেই। এখানে এক্স যখন প্লাস মাইনাস ইনফিনিটি তখনই জাস্ট ওয়েভ ফাংশনটা 0 হবে। আফটার সলভিং দিস ইকুয়েশন তুমি যেটা পাবে সেটা হচ্ছে ওয়েভ ফাংশনস গুলোকে পাবে। ইকুয়েশন we get the wave functions and energy eigenvalues। আচ্ছা, ওয়েভ ফাংশন গুলো দেখো মানে অনেক রকম ফর্মে ওয়েভ ফাংশন গুলোকে এক্সপ্রেস করা যায়। আমি এরকম ভাবে লিখছি সাই ভি এক্স, মানে আসলে এখানে আমি কোয়ান্টাম এগুলোকে মানে কি বলবো মানে তোমার ওই মানে কোয়ান্টাম নাম্বারটাকে জাস্ট ভি দিয়ে এক্সপ্রেস করছি। হ্যাঁ, এটা কোয়ান্টাম নাম্বারটাকে আমি জাস্ট ভি দিয়ে এক্সপ্রেস করছি। তাহলে সাই ভি এক্স এইটা দেখো, এইটা আমার লেখা না লেখা সমান, আমি লিখতেই পারি, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে কি তোমার ফর্মটা মনে থাকবে না, সেখানে আমি জাস্ট সিম্পলি একটা সিম্বলিক্যালি ব্যাপারটাকে জাস্ট লিখে দেওয়ার চেষ্টা করছি যে এইটাকে তুমি এইরকম ভাবে লেখো যে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট লেখো, এইটা এনভি, মানে এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এইচ ভি রুট ওভার অফ আলফা ইন্টু এক্স এরকম একটা কিছু লিখলাম, আর তার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। আমি এইরকম ভাবে লিখছি, মানে এটা কি বলবো মানে এখানে এই এন ভি এইচ ভি এদের এক্সপ্লিসিট ফর্ম টার্মগুলো যদি না বলা যায় তোমার এর কাজ কিছুই মানে হবে না, কিন্তু ঠিক আছে আমি এটা বলে দিলাম। তোমার দেখো এইখানে যেটা কথা যে তোমার ভিটা তাহলে অ্যালাউড ভ্যালু 0 1 2 3 ডট 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 ডট, এটাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার এটা, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার এন ভি যেটা, এইটাকে জাস্ট আমি এমনি বলছি নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এই নর্মালাইজেশন কনস্ট্যান্টটা না তোমার কোন স্টেটটাকে তুমি কনসিডার করতে, তার ভি এর ভ্যালুটা 0 না 1 না 2 তার উপরে জিনিসগুলোকে নির্ভর করে। নর্মালাইজেশন কনস্ট্যান্ট সেটা হয় হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 একটা টার্ম কমনলি থাকে, তার সঙ্গে সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে যে 1 বাই রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। 2 টু দি পাওয়ার n বলবো না, 2 টু দি পাওয়ার v ইন্টু v ফ্যাক্টোরিয়াল, 2 টু দি পাওয়ার v ইন্টু v ফ্যাক্টোরিয়াল। এবারে v এর ভ্যালু কত তার মতো করে হচ্ছে তোমার নর্মালাইজেশন কনস্ট্যান্টটা ঠিক হবে। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যেটা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, এটা 1 বাই রুট ওভার 2 টু দি পাওয়ার v ইন্টু v ফ্যাক্টোরিয়াল। আর আলফাটা কি বলে দিই, আর আলফাটা হচ্ছে তোমার বেসিক্যালি রুট ওভার অফ কে এম বাই এইচ ক্রস। হ্যাঁ, রুট ওভার অফ কে এম বাই এইচ ক্রস। আর এটাকে তুমি এইভাবে লিখতে পারো, আচ্ছা কেটা হচ্ছে তোমার এম ওমেগা স্কোয়ার, তার মানে এটাকে তুমি একবারে লিখতে পারো এম ওমেগা বাই এইচ ক্রস, তাহলে এম ওমেগা বাই এইচ ক্রস। হ্যাঁ, মানে তোমার আলফাটা হচ্ছে রুট ওভার কে এম বাই এইচ ক্রস, কেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার, যদি বসিয়ে দাও তাহলে রুট করে ফেললে এম ওমেগা বাই এইচ ক্রস, এটা হচ্ছে আলফা। এই আলফা যে প্যারামিটার তার মানে হচ্ছে এইটা,
আর এই যে এইচ ভি যেটা, এইচ ভি রুট ওভার অফ আলফা এক্স, এইটাকে বলা হয় হারমাইট পলিনোমিয়াল। এই হারমাইট পলিনোমিয়াল, আচ্ছা হারমাইট পলিনোমিয়ালের না তোমার অনেক ফর্ম আছে। হ্যাঁ, হারমাইট পলিনোমিয়াল অনেক ফর্ম আছে। আমি মানে একটা ফর্ম এরকম দেখতে, ধরো এটা -1 টু দি পাওয়ার ভি ই টু দি পাওয়ার তোমার জাস্ট ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার ডি মানে দেখো এটাকে না এইভাবে লিখলে একটু অসুবিধা হবে। তুমি এক কাজ করি, এইটাকে আমি তাহলে আমি যদি এইটা ধরে নিই যে লেট রুট ওভার অফ আলফা ইন্টু এক্সটাকে তুমি যদি ধরো ওয়াই ধরে নাও, তাহলে এইচ ভি রুট ওভার অফ আলফা এক্সটা কত হয়, এইচ ভি ওয়াই হয়ে গেল। তাহলে সেটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার ভি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডি ডি ওয়াই, তার পাওয়ার হচ্ছে তোমার বেসিক্যালি ভি। এটা এইরকম ভাবে ভাবলে ব্যাপারটা অন্য হবে, এটাকে বরং এইরকম ভাবে লেখা উচিত। বাবা কত বেশি মুছে ফেললাম, -1 টু দি পাওয়ার ভি ই টু দি পাওয়ার এটা, আচ্ছা ডি ভি বাই ডি ওয়াই টু দি পাওয়ার ভি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তুমি যদি রুট ওভার অফ আলফা এক্সটাকে ওয়াই বলো, তাহলে এই যে হারমাইট পলিনোমিয়ালটা সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার ভি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ডি ভি বাই ডি ওয়াই ভি। মানে আসলে কতবার তুমি ডেরিভেটিভ করছো, মানে ভি এর উপরে ভিটা যদি 0 হয় তাহলে কোনো ডেরিভেটিভ করছো না, ভি এর ভ্যালু 1 মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, ভি এর ভ্যালু 2 মানে দুবার ডেরিভেটিভ, এন্ড সো অন সো অন সো অন, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তুমি এক কাজ করি, তাহলে এই হারমাইট পলিনোমিয়াল নিয়ে দু চারটে কথাবার্তাকে প্রথমে বলে নিই, তাহলে তো ব্যাপারটা সুবিধা হবে। ধরো লেটস সে তুমি যদি এরকম করতে যে ভি এর ভ্যালু লেটস তোমার 0, তাহলে এই 0 ওয়াই যখন তুমি করবে সেটা কি হবে না, -1 টু দি পাওয়ার 0 হলো, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার হলো, ডি 0 বাই ডি ওয়াই 0 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো এইটা। তাহলে -1 টু দি পাওয়ার 0 মানে বেসিক্যালি 1 ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, আর ডি 0 বাই ডি ওয়াই টু দি পাওয়ার 0 মানে কোনো ডেরিভেটিভ ফেরিভেটিভ কিছু করাই হচ্ছে না, এইটা হলো, তার মানে বেসিক্যালি এটা 1 বেরোলো। তার মানে এই 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 0 রুট ওভার অফ আলফা এক্স যেটা, সেটা বেসিক্যালি তোমার 1 হলো। আচ্ছা এবার ধরো ভি এর ভ্যালু তুমি 1 বসালে, এইচ 1 ওয়াই সেটা কত হবে, -1 টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ডি ডিওয়াই অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কি দাঁড়াচ্ছে, এটা মাইনাস হলো, এটা ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার হলো, একটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস আচ্ছা এটাকে ডেরিভেটিভ করো, তাহলে প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে লিখে নাও, তারপরে ভেতরটাকে ডেরিভেটিভ করো, এটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখে নাও, ভেতরটা ডেরিভেটিভ করলে -2y হলো এইটা, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে বেসিক্যালি 2y হলো। তার মানে তুমি যদি এই h1 এটাকে রুট ওভার অফ আলফা এক্স এর টার্মসে লেখো, তাহলে কত হবে 2 ইন্টু রুট ওভার অফ আলফা এক্স, এটা এটা 2 ইন্টু রুট ওভার অফ আলফা এক্স, এটা হলো। আবার ধরো আর একটা জাস্ট করে দেখাচ্ছি, ভি কার্ড যদি 0 হতো 2 হতো, তাহলে h2y এটা কি হবে, -1 টু দি পাওয়ার ধরো 2 ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার d2 বাই ডি ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাসে মাইনাসে তোমার -1 স্কোয়ার করে ফেলে এটা 1 হয়ে যায়, তাই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ারটা শুধু রইলো। আচ্ছা প্রথমবার ডেরিভেটিভ করে ফেলো,
তাহলে প্রথমবার ডেরিভেটিভ করে -2y e টু দি পাওয়ার -y স্কয়ার হয়েছে এইটা। আচ্ছা আরেকবার যখন ডেরিভেটিভ করবে e টু দি পাওয়ার y স্কয়ার -2y ইন্টু -2y e টু দি পাওয়ার -y স্কয়ার হলো এইটা, আর -2 ইন্টু e টু দি পাওয়ার -y স্কয়ার হলো এটা। তাহলে কত দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার y স্কয়ার e টু দি পাওয়ার -y স্কয়ার কমন নিয়ে নিলে তাহলে পড়ে থাকছে কত না 4y স্কয়ার -2 এইটা 4y স্কয়ার -2, অর্থাৎ যদি তুমি এটাকে h2 টাকে রুট ওভার অফ আলফা x তার টার্মসে লেখো তাহলে 4y স্কয়ার -2 4y স্কয়ার মানে 4 আলফা x স্কয়ার -2। আচ্ছা 4y স্কয়ার আছে, 4y স্কয়ার যদি তোমার থাকে তাহলে y যেহেতু রুট ওভার অফ আলফা x ছিল তাহলে আলফা x স্কয়ার হয়ে গেল 4 আলফা x স্কয়ার -2 হয়ে গেল এন্ড সো অন। তাহলে এইরকম করে মানে আমি এই জায়গাটা একটা এমফ্যাসিস দিলাম যে তোমার দেখো এই যে ওয়েভ ফাংশনের যে ফর্মটাকে লিখেছি ফর্মটাকে খুব সিম্বলিক্যালি লেখা হয়েছে। আমি অ্যাকচুয়ালি এই ওয়েভ ফাংশন কেমন করে পাচ্ছি টাচ্ছি সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, অন্তত একরকম করে এটাকে সলিউশন করে দেখাবো। একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আছে, একটা হারমাইট পলিনোমিয়াল আছে, একটা e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 আছে। তাহলে হারমাইট পলিনোমিয়াল সেইখান থেকে ভি এর বিভিন্ন ভ্যালুর জন্য হারমাইট পলিনোমিয়ালের এক্সপ্রেশনগুলো কেমন করে বের করতে হয় আমি কয়েকটা তোমাকে করে দেখালাম। ভি ইকুয়াল টু 0 এর জন্য করে দেখালাম, ভি ইকুয়াল টু 1 এর জন্য করে দেখালাম, ভি ইকুয়াল টু 2 এর জন্য করে দেখালাম। তোমাকে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে রাখতে পারি। হ্যাঁ, মানে ধরো এখান থেকে কয়েকটা হোমওয়ার্ক তোমার দিয়ে রাখতে পারি। হোমওয়ার্ক কতগুলো হোমওয়ার্ক দিয়ে রাখতে পারি যে ফাইন্ড দ্য এক্সপ্রেশনস অফ এইচ ভি রুট ওভার অফ আলফা এক্স ফর ভি ইকুয়াল টু 2 পর্যন্ত করে দিকে 3 4 5 ধরো এই তিনটের জন্য ধরো করতে দিলাম, বাড়িতে কাজ দিলাম তোমাকে। হ্যাঁ, করে তুমি দেখবে যে তার এক্সপ্রেশন গুলো তোমার অ্যাকচুয়ালি কি বেরোচ্ছে, এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। আর এবারে ফিরে আসি, তাহলে তুমি দেখো তাহলে তুমি যখন এই ওয়েভ ফাংশনটাকে বের করার চেষ্টা করবে, আচ্ছা প্রথম কথা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট যেটা এন জিরোটা কি হবে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4টা হলো। এবার এখানে খেয়াল করে দেখো যে আছে কত আলফা বাই হোল টু দি পাওয়ার 1/4 1 বাই রুট ওভার অফ 2 টু দি পাওয়ার ভি ইন্টু ভি ফ্যাক্টোরিয়াল। ভি এর ভ্যালু 0 হয়ে গেলে 2 টু দি পাওয়ার 0 মানে 1 আর 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে পড়ে রইল শুধুমাত্র আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4। তাহলে সাই 0 এক্সটা কত হচ্ছে না আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, তার সঙ্গে কি আছে তার সঙ্গে হচ্ছে তোমার হারমাইট পলিনোমিয়ালটা লাগবে। এবারে ভি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে হারমাইট পলিনোমিয়ালের ভ্যালু কত জাস্ট 1 হচ্ছে, তাহলে এটা 1 হয়ে যাবে আর ফাইনালি পড়ে থাকে e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, মানে আলটিমেট উত্তরটা বের হলো e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2। এটা হলো তোমার গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন ফর দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এরকম দেখতে হচ্ছে। আচ্ছা এবার ধরো ফার্স্ট এক্সাইটেড স্টেটটা তাহলে কেমন দেখতে হবে। ফার্স্ট এক্সাইটেড স্টেট ওয়েভ ফাংশনটা তোমার কেমন দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট এক্সাইটেড স্টেট ওয়েভ ফাংশনটা কেমন দেখতে দেখো যে তখন মানে বেসিক্যালি ভি ইকুয়াল টু 1 এর জন্য করতে, মানে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন মানে ভি ইকুয়াল টু 0 এর জন্য, তো ভি ইকুয়াল টু 1 এর জন্য এটা সাই 1 এক্স আমি লিখবো। দেখো তাহলে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা খেয়াল করো কত হবে n1 টা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 যেমন আছে 1 বাই রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল বা 2 টু দি পাওয়ার ভি ইন্টু ভি ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 1 এইটা, তার মানে এটা দাঁড়াচ্ছে কত 1 বাই রুট 2 ইন্টু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4। তাহলে এটা তাহলে আমি একবারে লিখে দিচ্ছি। নর্মালাইজেশন কনস্ট্যান্টটা প্রথমে হয়ে গেল 1 বাই রুট 2 ইন্টু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4। আচ্ছা এবার হারমাইট পলিনোমিয়াল h1y টা কত 2y, অর্থাৎ 2 রুট ওভার অফ আলফা এক্স 2 ইন্টু রুট ওভার অফ আলফা ইন্টু এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এটা। এবার তুমি কাটাকাটি কিছু চাইলে করে দিতে পারো আর কি, মানে 1 বাই রুট 2 2 মানে অ্যাকচুয়ালি তোমার যেটা দাঁড়াবে এই আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 দাঁড়াবে ও রুট ওভার অফ 2 আলফা দাঁড়াবে, কারণ এই যে রুট 2 আর 2 কেটে গেল রুট ওভার অফ 2 আলফা হয়ে গেল। হ্যাঁ, তার সঙ্গে তোমার থাকছে হচ্ছে একটা এক্স থাকছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা আলফা এক্স স্কোয়ার বাই 2।
এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশনটা এরকম দেখতে। এটা আচ্ছা, এবারে ধরো সেকেন্ড এক্সাইটেড স্টেট। সেকেন্ড এক্সাইটেড ওয়েভ ফাংশন যখন তুমি লিখবে, অর্থাৎ ভি ইকুয়াল টু 2 এর জন্য, তাহলে সাই 2x টা কি হবে? আচ্ছা, প্রথমে নরমালাইজেশন কনস্ট্যান্টটা কত হচ্ছে দেখো, n2 টা হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 কিন্তু 1 বাই রুট ওভার অফ 2 স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 2 এর সামনে 4 মানে 1 বাই রুট ওভার অফ 8 মানে 1 বাই 2 রুট 2 ইন্টু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4। নরমালাইজেশন কনস্ট্যান্ট হল 1 বাই 2 রুট 2 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4। আচ্ছা, এবারে ভি ইকুয়াল টু 2 এর জন্য করসপন্ডিংলি তোমার 4y স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 4 আলফা এক্স স্কোয়ার মাইনাস 2 হয়েছে। তাহলে 4 আলফা এক্স স্কোয়ার মাইনাস 2 এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। এটা এবার তুমি চাইলে এটাকে এই 2 জাস্ট কেটে দিতে পারো, এখানে 2 কমন নিয়ে তাহলে একবার আমি এখানে একবারে কেটে করে দিচ্ছি। সেটা হচ্ছে এই 2টা বাদ চলে গেল, আর এটাকে তুমি 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 করে দাও। এটা 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 করে দাও। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার সেকেন্ড এক্সাইটেড ওয়েভ ফাংশন ফর দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। তার মানে আমি এটা বলছি যে আমি জাস্ট তোমার যে এক্সপ্রেশনটাকে লিখে দিয়েছি এখানে ওয়েভ ফাংশনের, সেখানে নরমালাইজেশন কনস্ট্যান্টটাকে বলে দিয়েছি, হারমাইট পলিনোমিয়াল তার এক্সপ্রেশনটাকে বলে দিয়েছি। তাহলে এইগুলো যদি বলা থাকে তাহলে সেইখান থেকে কিন্তু তুমি আরো যে সমস্ত ওয়েভ ফাংশন গুলো আছে সেগুলোকে তুমি জাস্ট বের করে ফেলতে পারবে। আমি জাস্ট তোমার ভি ইকুয়াল টু 0, 1 আর 2 এর জন্য করলাম, বাকিগুলো তুমি জাস্ট করবে, আমি তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখছি। হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখছি যে ফাইন্ড দ্য এক্সপ্রেশনস অফ psi 3x, psi 4x and psi 5x ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। তাহলে ওই এক্সপ্রেশন থেকে তুমি যেহেতু হারমাইট পলিনোমিয়ালের এক্সপ্রেশন গুলো অলরেডি বের করছো, বসাবে, বসিয়ে তার করসপন্ডিং ওয়েভ ফাংশন গুলোকে তুমি জাস্ট বের করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েভ ফাংশন গুলো। আর এই যে ওয়েভ ফাংশন গুলো আমি এনার্জিটা পরে আসছি, মানে এনার্জিটা আমি লিখে দিচ্ছি তাহলে, হ্যাঁ, তারপরে ওয়েভ ফাংশন নিয়ে আমাকে আসলে অনেক বেশি ডিসকাশন করতে হবে, সেগুলো আমি পরপর করে করবো। মানে এনার্জি আইগেন ভ্যালুটা একটুখানি বলে নিই যে, আর যেটা হচ্ছে যে এনার্জি আইগেন ভ্যালু, যেটা এনার্জি আইগেন ভ্যালু অনেক ডিসকাশন আছে, সেটা আমি করবো। যে এনার্জি আইগেন ভ্যালু যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ই ভি, সেটা হচ্ছে তোমার ভি প্লাস হাফ এইচ কস ওমেগা, অথবা তুমি সেটাকে লিখতে পারো ভি প্লাস হাফ এইচ নিউ। খেয়াল করে দেখো যে ওমেগা তো তোমার বেসিক্যালি 2 পাই নিউ, মানে এটা ওমেগাতে 2 পাই নিউ কি করে হচ্ছে সেটা আগেও বলেছি। মানে তোমার যেটা কথা হচ্ছে যে যখন কোনো একটা পার্টিকেল এভাবে রোটেট করছে, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ 1 সেকেন্ডে কতখানি অ্যাঙ্গেল সে রোটেট করে, আর নিউটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার ঘোরে। তাহলে একবার ঘুরলে তো 2 পাই অ্যাঙ্গেল কভার করা হয়, তাহলে নিউ বার ঘুরলে 2 পাই নিউ অ্যাঙ্গেল কভার করা হয়। আর 1 সেকেন্ডে কিন্তু নিউ বার ঘুরছে, তাহলে 1 সেকেন্ডে কতখানি অ্যাঙ্গেল কভার করে 2 পাই নিউ, যেটা ওমেগাটা হচ্ছে 2 পাই নিউ। আর এইচ ক্রসটা সেটা তো পরিষ্কার এইচ ওভার 2 পাই, তাহলে এইচ ক্রস ওমেগা, সেটা কি লিখতে পারো তুমি, এইচ ওভার 2 পাই ইন্টু 2 পাই নিউ, তাহলে 2 পাই কেটে গিয়ে তোমার এইচ নিউ হয়ে গেল। তার মানে তুমি এটাকে চাইলে ইভিটা হচ্ছে ভি প্লাস হাফ এইচ ক্রস ওমেগা বা ভি প্লাস হাফ এইচ নিউ এইরকম ভাবে লিখছো। আচ্ছা, আমি এক কাজ করছি, এইখানে না এই সাফিক্সে একটা জিরো দিচ্ছি, জিরো মানে এখানে ও দিচ্ছি দাদা, এই ও করসপন্ড করছে অসিলেটর, কারণ এরপরে আমি যখন ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বলবো না, ট্রানজিশন ফ্রিকোয়েন্সির কাছে গুলিয়ে যাতে না যায়, সেটাকে ও বা ওএসসি যাই বলো না কেন, ওএসসি বলতে পারো, অসিলেটর মানে এটা। এবারে যেখানে যেটা কথা হচ্ছে যে এই ওএসসি বা ওএসসি বা ওএসসি বা ওএসসি বা ওএসসি, মানে যেখানে তোমার এই ওমেগা জিরো অসিলেটর, সেটা অ্যাকচুয়ালি রুট ওভার অফ তোমার কে বাই এম, এটা। আর ভিটা কি, ভিটা হচ্ছে তোমার 0, 1, 2, 3 এইগুলোকে তার করসপন্ডিং ভ্যালু, এটাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার।
ঠিক আছে? এটা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। এটা এবং এইখান থেকে আমি অনেক কিছু মানে অনেক কিছু আলোচনা করার দরকার আছে, সেটা আমি করব, মানে অবশ্যই করব। হ্যাঁ, মানে সেটা মানে মানে কোনটা আগে কোনটা পরে সেরকম ব্যাপার আর কি, যে তুমি এটাকেও আগে করে নিতে পারো, এর ডিসকাশনটা আগে, আচ্ছা যা সময় আছে অবশ্যই এইটাই আগে করে নেওয়া ভালো, আর তো বেশি সময় নেই, কারণ ওয়েভ ফাংশন নিয়ে ডিসকাশনটা অনেক বেশি, আমি এনার্জি নিয়ে ডিসকাশনটা বরং আগে করে নিই। ঠিক আছে? দেখো, তাহলে এইখান থেকে কতগুলি জিনিস খেয়াল করে দেখো যে যেহেতু অ্যাজ সাম specific values of V are allowed, energy levels are discrete or quantized. As some specific values of V are allowed, energy levels are discrete or quantized. হ্যাঁ, এটা এনার্জি লেভেল গুলো হচ্ছে তোমার ডিসক্রিট আর কোয়ান্টাইজড হচ্ছে। মানে তুমি পরিষ্কার, মানে এটা ব্যাপারটা কিরকম দেখো, যে ভি এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন এনার্জিটা কত হচ্ছে, যা সিম্পলি হাফ এইচ কস ওমেগা। ভি এর ভ্যালু যখন 1 হচ্ছে এনার্জিটা কত হচ্ছে, 3/2 এইচ কস ওমেগা। ভি এর ভ্যালু যখন 2 হচ্ছে এনার্জি কত হচ্ছে, 5/2 এইচ কস ওমেগা। ভি এর ভ্যালু যখন 3 হচ্ছে এনার্জি কত হচ্ছে, 7/2 এইচ কস ওমেগা, ইত্যাদি। তার মানে পরিষ্কার বোঝা গেছে এনার্জিগুলো ডিসক্রিট বা কোয়ান্টাইজড। এটা Sir, হ্যাঁ বলো। back to the previous page, I have to see a line. এটা দিস ওয়ান Not sir. or Sir, back. এটা দিস ওয়ান, Okay, sir, wait, please. ঠিক আছে? কোথায় ওটা জলের আওয়াজ কেন রে সোনু ভাই? Yes, sir. জলের আওয়াজ কেন? Sir, I am okay. হ্যাঁ, Sir, I am okay. ইউ আর ওকে? Yes, sir. ওকে ওকে, Okay, sir, done. ডান। দেখো, তাই এটা ওই যে যেহেতু স্পেসিফিক ভ্যালু যা ভিটা অ্যালাউড, তার মানে এনার্জিতে কতগুলো স্পেসিফিক ভ্যালু আছে, এনার্জির ডিসক্রিট বা কোয়ান্টাইজড হলো, এটা প্রথম তুমি বুঝতে পারলে। আচ্ছা, সেখানে দেখো যে 0 পয়েন্ট এনার্জি, 0 পয়েন্ট এনার্জি মানে কি, যে মিনিমাম পসিবল এনার্জি কেটা, তাহলে 0 পয়েন্ট এনার্জিটা সেটা বেসিক্যালি E0, সেটা তোমার কত হয়ে গেল, হাফ এইচ কস ওমেগা অসিলেটর, এটা বা হাফ এইচ নিউ অসিলেটর। তাহলে মিনিমাম পসিবল এনার্জি 0 পয়েন্ট এনার্জি, আর সেটা হচ্ছে নন জিরো, তাহলে দিস ইজ নন জিরো, নন জিরো। আর এবারে এইটা যদি 0 হয়ে গেছে তাহলে গন্ডগোল ছিল, তাই তো? মানে সেই জন্য গন্ডগোল মানে এটা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যায়। দিস ইজ এ কনসিকুয়েন্স অফ, আমরা যখন আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়িয়েছি তখন খুব ভালো করে বলেছি যে যদি 0 পয়েন্ট এনার্জি পার্টিকুলার কেসে 0 হয়ে যায়, কেমন করে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যায়। সেখানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে বাঁচাতে গেলে কিছু করার নেই, 0 পয়েন্ট এনার্জিটাকে এখানে নন জিরো থাকতে হবে। দিস ইজ এ কনসিকুয়েন্স, কিউএন এসি কিউএন সি, কনসিকুয়েন্স অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এটা আচ্ছা, এবারে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস কি হচ্ছে, বিটুইন টু স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেলস, মানে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে আমি গ্যাপটা যদি ক্যালকুলেট করি, তো ডেল্টা ই, তাহলে ভি থেকে ভি প্লাস 1 এদের মধ্যে গ্যাপটা যখন আমি ক্যালকুলেট করবো, তাহলে ভি প্লাস 3/2 এইচ কস ওমেগা অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ এইচ কস ওমেগা অসিলেটর হবে। সেটা কত হবে, এইচ কস ওমেগা অসিলেটর হচ্ছে বা এইচ নিউ অসিলেটর হচ্ছে। এবং পরিষ্কার দেখা এটা ভি এর উপর নির্ভর করছে না, তোমাকে এটা দাঁড়াচ্ছে যে যে
যে এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট, মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট। হ্যাঁ, এটা এনার্জি লেভেলটা তোমার ইকুইপেস্ট হয়ে যাবে এবং সেটা হচ্ছে এইচ নিউ জিরো অসিলেটর। আচ্ছা, এবারে দেখো তুমি যদি এই যে পার্টিকুলার মডেলটা তুমি কনসিডার করছো, এই পার্টিকুলার মডেলটাকে তুমি যদি জাস্ট একটা ডায়াটমিক মলিকুলের কথা ভাবো, ডায়াটমিক মলিকুল, সেটা অ্যাজ ইফ যেন এখানে একটা মাস আছে আর এখানে একটা স্প্রিং আছে, এখানে আর একটা মাস আছে, এইটা। তা সেই পার্টিকুলার কেসে তোমাকে যেটা বললাম, মাসটাকে রিডিউস মাস দিকে রিপ্লেস করতে হবে। তা সেই পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার কেসে যখন তুমি স্পেসিংটাকে ক্যালকুলেট করছো, ভি থেকে v+1 লেভেলের মধ্যে সেটা হচ্ছে এইচ নিউ অসিলেটর হচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এইচ 1/2 পাই √k বাই মিউ, মানে আর নিউটা তো 1/2 পাই √k বাই এম ছিল, তার এমটা হয়ে যাবে কিন্তু 1/2 পাই √k বাই মিউ হয়ে যাবে, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে আমি কালকেই তোমাদের, যদি আমি পরে বলছি, যদি কালকে ক্লাসটা করতে পারে তো খুব ভালো হবে। পরে যখন আমরা স্পেকট্রোস্কোপি করব, তখন তুমি দেখবে যে যখন আইআর স্পেকট্রোস্কোপি অর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করা হয়, আইআর স্পেকট্রোস্কোপি অর এটা স্পেকট্রোস্কোপিতে 6 সেমিস্টারে আছে, কিন্তু জ্যামের ক্লাসে আমি অলরেডি পড়াচ্ছি, মানে নেক্সট ক্লাসে পড়াবো আমরা কালকের ক্লাসে। আইআর স্পেকট্রোস্কোপি অর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি যখন তোমরা পড়বে, তখন তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে এই যে একটা ডায়াটমিক মলিকুল is modeled as a linear simple harmonic oscillator। আচ্ছা, এর ক্ষেত্রে সিলেকশন রুলটা, অর্থাৎ কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশনটা ঘটতে পারে, সেটা হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু +-1 হয়। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো একটা ডায়াটমিক মলিকুল, এইখানে তুমি বন্ড লেন্থ ভার্সেস যখন পোটেনশিয়াল এনার্জি প্লট করছো, তাহলে ওভারঅল ছবিটা দেখতে হলো এরকম। এটা আমি আগে অলরেডি বলেছি, এই ধরনের একটা ছবি ধরো দেখতে হলো, এই ধরনের ছবিটা দেখতে হলো। হ্যাঁ, প্যারাবোলিক পোটেনশিয়াল, মানে এই পোটেনশিয়ালটা ভি আরটা হচ্ছে তোমার বেসিক্যালি ½ k r - r0 তার স্কোয়ার, এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এইটা r0। আচ্ছা, এবারে বিভিন্ন এনার্জি লেভেলস গুলো আছে, এইটা ধরো তোমার E0, এইটা ধরো তোমার E1, এইটা ধরো তোমার E2 অ্যান্ড সো অন এইরকম ভাবে তোমার আছে। আচ্ছা, এবারে এই যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো হচ্ছে ফিক্সড। কত সেটা না, এইচ নিউ অসিলেটর, এইচ নিউ অসিলেটর ইত্যাদি ইত্যাদি। আর এবার সিলেকশন রুল ডেল্টা ভি ইকুয়াল টু +-1 মানে হচ্ছে যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে শুধুমাত্র ট্রানজিশনটা ঘটতে পারবে, মানে লাফিয়ে হঠাৎ করে 0 থেকে 2 তে যেতে পারবে না, 0 থেকে 1 বা 1 থেকে 2 এই ট্রানজিশনগুলি ঘটতে পারবে। আচ্ছা, এবারে তুমি লাইট দিচ্ছ, মানে বেসিক্যালি আইআর রিজিয়নের লাইট দিচ্ছ বা ফোটন দিচ্ছ, সেই মলিকুল সেই ফোটনটাকে অ্যাবজর্ব করে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে গেল, তাহলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, যেটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি তুমি নিউ বলো, তাহলে নিউটা কি হবে না, এনার্জি গ্যাপকে তোমার এইচ দিয়ে ভাগ করতে হবে, সেটা কত হয়ে যাবে, এটা নিউ অসিলেটর হয়ে যাবে। আর দুটো পাশাপাশি লেভেলের মধ্যে গ্যাপটা যেহেতু অলরেডি এইচ নিউ অসিলেটর, তাকে এইচ দিয়ে ভাগ করে নিউ অসিলেটর হয়ে গেল। তার মানে এই আইআর স্পেকট্রোস্কোপিতে যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা, ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা, এটা অনেক সময় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলা হয়, নিউ এফ, নিউ অসিলেটর। আচ্ছা, এবারে এইটাকে তুমি যদি এইটাকে হচ্ছে মানে এটাকে যদি ইন দ্য ইউনিট অফ তুমি সেন্টিমিটার ইনভার্সে করো, সেটা হয়ে যাবে নিউ বার অসিলেটর। মানে আসলে আমি ফ্রিকোয়েন্সি আগে যেটা লিখেছি সেটা হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্সে বা হার্জে। এবারে আইআর স্পেকট্রোস্কোপিতে না সবকিছুই তোমার সেন্টিমিটার ইনভার্সে বা ওয়েভ নাম্বারের টার্মসে করে, তাহলে নিউ অসিলেটর তাকে তোমাকে সি দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এটা নিউ বার অসিলেটর হয়ে যাবে। আর নিউ বার অসিলেটরের ভ্যালু কত, 1/2πc হয়ে যাবে, √k/μ হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে ক্লিয়ারলি
তুমি আইআর স্পেকট্রোস্কোপি করে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। তাহলে ফোর্স কনস্ট্যান্টটা কেটাকে তুমি দেখো লিখতে পারছো কিরকম ভাবে, 4 পাই স্কোয়ার সি স্কোয়ার মিউ ইন্টু নিউ বার ফান্ডামেন্টাল তার স্কোয়ার। তাহলে যদি আইআর স্পেকট্রোস্কোপি করে তুমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাকে পেয়ে যাও, তাহলে সেইখান থেকে কিন্তু ফোর্স কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারবে, আর যদি রিডিউস মাসটা তুমি জানো। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি মেজর অ্যাপ্লিকেশন। মানে আমি এসএইচও মডেলে তোমার মানে মানে বা সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটাকে যখন আমি পড়ছি, সেটা স্পেকট্রোস্কোপিতে যেটা মেজর অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে এই যে তুমি ফোর্স কনস্ট্যান্টকে ডিটারমাইন করতে পারো, যে ফোর্স কনস্ট্যান্টটা এবং নিউমেরিক্যাল প্রবলেম যা পড়ে সব এই জায়গা থেকে পড়ে, যে ফোর্স কনস্ট্যান্টটা যে 4 পাই স্কোয়ার সি স্কোয়ার নিউ বার অসিলেটর তার স্কোয়ার। ঠিক আছে, এটা 4 পাই স্কোয়ার সি স্কোয়ার মিউ ইন্টু নিউ বার অসিলেটর তার হচ্ছে তোমার স্কোয়ার। ঠিক আছে, এটা তো বোঝা গেল। হ্যাঁ, এটা যে মেজর অ্যাপ্লিকেশন। এবার স্পেকট্রোস্কোপি যখন করবো তখন দেখবে এইটাকে নিয়ে আরো অনেক ডিটেলে আলোচনা হচ্ছে আর কি। হ্যাঁ, যে তোমার কোন একটা ডায়াটমি কার্বন মনোক্সাইড মলিকুলের কথা আমি বলছি, কার্বন মনোক্সাইড মলিকুলের ক্ষেত্রে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা ধরো অ্যাপিয়ার করেছে 3000 সেন্টিমিটার ইনভার্সে, তাহলে তোমার কেটাকে বের করতে বলো। ধরো আমি একটা প্রবলেম দিয়ে রাখছি, প্রবলেমটা তুমি বাড়িতে টয় প্রবলেম আর কি একটা দিয়ে রাখছি, তুমি করবে। তাহলে এরকম বললাম যে ফর কার্বন মনোক্সাইড, যেখানে কার্বনটা 12 আর অক্সিজেনটা 16, ফর কার্বন মনোক্সাইড আইআর frequency is given as ধরে নাও 3000 সেন্টিমিটার ইনভার্স। আমি এটা হয়তো ঠিক নয়, তো বললাম 3000 সেন্টিমিটার ইনভার্স। এখান থেকে বললাম ফাইন্ড দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড। ফাইন্ড দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড। ঠিক আছে, তাহলে কিছুই না, এখানে তুমি রিডিউস মাসটাকে বের করবে। হ্যাঁ, রিডিউস মাসটা এই কার্বন 12 আর অক্সিজেন 16 তুমি বলে দিয়েছো, সেখান থেকে রিডিউস মাসটাকে বের করবে। রিডিউস মাসটাকে বের করে সেখানে থেকে জাস্ট এবারে এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা তোমার বলে দেওয়া হচ্ছে 3000 সেন্টিমিটার ইনভার্স। 3000 সেন্টিমিটার বসবে, বসি ক্যালকুলেট করে নেবে, করে নিয়ে তুমি জাস্ট ওটা এসআই ইউনিট করলে নিউটন পার মিটারে বা সিজিএসএ করলে 9 পার সেন্টিমিটারে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো দেখো আজকে আমরা এই পর্যন্তই করব। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কি করতে চাইছি দেখো, নেক্সট ক্লাসে আমরা মূলত যে জিনিসটা করব আর কি, সেটা হচ্ছে যে ডিসকাশনস অন ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশন নিয়ে অনেক ডিসকাশনস আছে, মানে ওয়েভ ফাংশনের ছবি, তার প্রবাবিলিটি ডেনসিটির ছবি, বা টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা হেনাতানা, এইটা নিয়ে আলোচনা আছে নেক্সট ক্লাসে। দ্য ডিসকাশনস অন ওয়েভ ফাংশন, সেই থেকে নিতে মূলত আলোচনা করব আমরা। আচ্ছা, তারপরে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে তোমার ওই আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে তার সলিউশনটা এরকম হয় বলে দিলাম। তাহলে একটা অন্তত মেথডে এই সলিউশনটাকে আমরা করার চেষ্টা করব। তাহলে সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা আমি করতে চাইবো। এখানে দুটো মেথড আছে, একটা হচ্ছে তোমার অপারেটর মেথড, এটা আর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড দুটোই সহজ, কিন্তু এইটা অনেক এলিগ্যান্ট। মানে রেজিং লোয়ারিং অপারেটর দিয়ে করা, আমি সেইটাকে করবো, আর পরেরটা আমাদের বইয়ে করে দেওয়া আছে, তোমাকে যদি ইন্টারেস্টেড হয় তো দেখে নিতে পারো। এইটা একটা। আর তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন তুমি এসএইচও মডেল আইআর স্পেকট্রোস্কোপি করবে, তাহলে এসএইচও মডেল আইআর স্পেকট্রোস্কোপি করলে হ্যাঁ তুমি মানে কি বলবো, মানে সেখান থেকে সবকিছু বুঝতে পারবে না। মানে সবকিছু বুঝতে পারবে মানে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল যে আইআর স্পেকট্রা, তার সমস্ত ইম্পর্টেন্ট ফিচার্সগুলো কিন্তু এখান থেকে এক্সপ্লেন করতে পারা যায় না। সেই জন্য আমি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে সেটা হচ্ছে যে ওই অ্যানহারমোনিক অসিলেটর মডেল বলে একটা জিনিস আছে, সেইটা একটুখানি আলোচনা করে নেওয়ার দরকার আছে। অ্যানহারমোনিক অ্যানহারমোনিক
অসিলেটর মডেল, এই অ্যানহারমোনিক অসিলেটর মডেলটাকে নিয়ে জাস্ট কিছুটা কথাবার্তা আমরা বলবো। তাহলে এই ৩ টে জিনিস আলোচনা করে নিলেই হ্যাঁ, আমাদের মানে এই ডিসকাশনসটা বেসিক্যালি হয়ে যাবে। এটা প্রায় একটা ক্লাসের মধ্যেই হয়ে যাওয়া উচিত আরকি। তাহলে সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমটা কিন্তু আমার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করছি। আর কিছু আলোচনা করছি না। এন্ড অফ লেকচার। আমি 1 নাম দিচ্ছি, হ্যাঁ? মানে এখান থেকে তো আবার লেকচার 1 স্টার্ট হলো। তাহলে এইটাকে আমি লেকচার 1 নাম দিচ্ছি। তাহলে এবার বলো, যা করলাম তাতে কার কি অসুবিধা আছে একটু বলে নাও ঠিকঠাক করে। স্যার হ্যাঁ, বলো। স্যার বলছি এই নিউমেরিক্যাল প্রবলেমটা কিভাবে আমাদের সলভ করতে হবে একবার বলবেন? তুমি করো না, এটা বাড়িতে চেষ্টা করো না। ওই তো ওর আগের পাতায় তো আমি ফর্মুলাটা বলে দিলাম। এই তো ফর্মুলা আছে। কে সমান 4 পাই স্কয়ার সি স্কয়ার মিউ নিউ বার অসিলেটর তার স্কয়ার। আচ্ছা, নিউ বার যে ফান্ডামেন্টাল যেটা তার ভ্যালু বলে দেওয়া আছে 3000 সেন্টিমিটার ইনভার্স। আর রিডিউস মাস মিউ মানে কত? m1 m2 বাই m1 প্লাস m2, m1 m2 বাই m1 প্লাস m2। তাহলে এবারে m1টা হচ্ছে একটা কার্বনের মাস আর m2টা হচ্ছে একটা অক্সিজেনের মাস। সেগুলো বলে দেওয়া আছে, কার্বন 12 আর 16। তাহলে কার্বনের মাস 12 অ্যাটমিক মাস ইউনিট আর 16 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি হচ্ছে কার্বনের মাস। আর অক্সিজেনের মাস হচ্ছে 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি হচ্ছে অক্সিজেনের মাস। তা সেখান থেকে তুমি রিডিউস মাসটাকে বের করবে, করে এই ফর্মুলায় বসাবে, বসালেই তোমার বেরিয়ে যাবে। হুম, তাই না? আমি হোমওয়ার্ক দিয়েছি মানে বাড়িতে চেষ্টা করবে। পরের ক্লাস যখন নেব, পরের ক্লাসের আগে আমি জিজ্ঞেস করবো যে আগের দিন কার কি অসুবিধা আছে বলো। তুমি অসুবিধাগুলো করলে আমি এবার কষে দেবো। স্যার 3 নাম্বার পেজটা একটু দেখাবেন? দেখাবো, দেখো। দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। বলো আর কার কি অসুবিধা আছে।